উপস্থিত ছাত্রছাত্রী, আমার সকল সহকর্মীবৃন্দ এবং আমাদের মহাবিদ্যালয়ের আজকের অতিথি, অভ্যাগত মাননীয় ব্যক্তিবর্গকে জানাই আমার সম্মান এবং কৃতজ্ঞতা। এনএসএস আমরা সবাই জানি যে একটি অত্যন্ত সাধু প্রকল্প, এমন এক কার্যক্রম যা আমাদেরকে আমাদের নিজেদের খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শেখায়। আমাদের নিজস্ব পার্থিব জীবনে নিজেদের সুখ, নিজেদের ব্যক্তিসত্তা, নিজেদের ভোগ, সেইটুকু নিয়েই আমরা হয়তো সন্তুষ্ট থাকবো, সেটুকু নিয়েই আমরা আমাদের জীবন অতিবাহিত করব, তারপরে এই পৃথিবীর মুখ থেকে মুছে যাব। তার বাইরেও বোধহয় এক জীবন আছে, তার বাইরেও বোধহয় এক অমরত্ব লাভের এক ঠিকানা আছে। তা হলো সমাজসেবা, তা হলো নিজের পরিসরের বাইরে বেরিয়ে আরো বৃহত্তর জগতে নিজের ছাপ ছেড়ে যাওয়া নিজের কাজের মাধ্যমে। কিন্তু এনএসএস আমাদের শেখায়, এবং এই স্বেচ্ছাসেবিকাদের মাধ্যমে আমিও শিখলাম যে যে আবর্জনা হয়তো আমি ছড়াইনি, যে দুর্গন্ধ হয়তো আমার কৃতকর্মের ফল নয়, তা পরিষ্কার করা যায় আমার। তার কারণ যে সমাজে, যে পরিবেশে আমি বাস করছি, সেই বাস্তুতন্ত্রের প্রতি আমার এক দায় থেকেই যায়। কেননা যে পরিবেশ থেকে আমি নিঃশ্বাস গ্রহণ করছি, যে পরিবেশ থেকে আমি আমার বেঁচে থাকার রসদ সংগ্রহ করছি, সেই পরিবেশের প্রতি যদি আমি অবজ্ঞার দৃষ্টিতে আমি যদি তাকাই, তাহলে প্রকৃতিও কিন্তু সেই প্রতিশোধ একদিন নেবে, এবং প্রকৃতি তখন কিন্তু কোনো বাদ বিচার করবে না। সমগ্র মানব জাতির উপরেই নেমে আসবে কিন্তু সেই প্রকৃতির আঘাত। তাই নিজেদের সুখের জগৎ ছেড়ে, নিজেদের স্বাচ্ছন্দ্যের জগৎ ছেড়ে আমাদের মনে হয় মাঝে মধ্যে একটু বাইরে, সেই বৃত্তের বাইরে একটু পা রাখা দরকার। সেই নোংরাতে একটু নিজেদের হাত নোংরা করা দরকার। সেই দুর্গন্ধ মুক্ত করার জন্য নিজেদের জামায় একটু কালিমা লিপ্ত করা দরকার। যে শিক্ষা, যে বোধ আমাদের প্রায়শই অবলুপ্ত হয়ে যায় আমাদের চেতনা থেকে। কিন্তু এনএসএস আমাদের বারবার মনে করিয়ে দেয়, এবং আমাদের এনএসএস এর দুটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যারা আছেন, ডক্টর উত্তম দাস এবং শ্রী চিন্ময় ঘোষ মহাশয়, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে আমাদের প্রায়শই এই ধরনের অনুষ্ঠান অর্গানাইজ করে তারা আমাদেরকে মনে করিয়ে দেন, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে আমাদের কি করা উচিত। योगस्थ कुरु कर्माणि संगं त्यक्त्वा धनंजय सिद्ध्या सिद्धौ समवत्वा समस्तং যোগ উচ্যতে। ব্যানারে লেখা আছে, দেখতে পাবে এই শ্লোকটায়, আমি গীতা থেকে পড়লাম। এখানে বলা হচ্ছে যে সমস্তং যোগ উচ্যতে, অর্থাৎ ব্যালেন্স রাখাটাই হচ্ছে যোগ, অর্থাৎ শরীর এবং মনের সঙ্গে যে ব্যালেন্স, এটাকে যোগ বলা হয়েছে। তো আজকের দিনে এইটা কিন্তু খুবই একটা বিপজ্জনক অবস্থায় আছে। এই যে স্যারকে বলতে হচ্ছে যে ছেলেগুলো চলে যাচ্ছে, আটকাও, বা অনেকে নিজের কথাতেই ব্যস্ত, স্যাররা কি বলছেন এই যে শুনছো না। ঠিক আছে, এটা তোমাদের দোষ নয়। গীতাতে কথা বলছে যে মন হচ্ছে সব থেকে বড় চঞ্চল। গীতার অভ্যাস যোগের 34 নম্বর শ্লোকে বলছে, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবৎ দৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্থাৎ বাতাসের থেকেও চঞ্চল হচ্ছে মন। কেন না, যদি বাতাসকে ঘরে ধরে দরজা জানালাগুলো লাগিয়ে দেওয়া হয়, তাহলে বাতাস কিন্তু এই ঘর থেকে যাবে না। কিন্তু কোনো একজনকে যদি এই ঘরের ভিতরে ভরে রাখা হয়, তাহলে কিন্তু তার মনটাকে আটকে রাখা যাবে। জানি সময় অনেকটাই গড়িয়ে গেছে, তোমাদের অধৈর্য হয়ে যাচ্ছে তোমরা। আজকে আমি তোমাদেরকে একটু অনুরোধ করব যে যদি তোমরা একটু থাকো এই ঘরের মধ্যে, এবং যদি কথাগুলো একটু শোনো, হয়তো বা তোমাদের দ্বারা কারো উপকার হয়ে যেতে পারে। যেহেতু এই অনুষ্ঠানটা হচ্ছে যে এনএসএস অর্থাৎ জাতীয় সেবা প্রকল্পের প্রতিষ্ঠা দিবস 24শে সেপ্টেম্বর আজ, সেই উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে। আমি এসেছি 5 হরিপদ গৌরীবালা কলেজ থেকে, যদিও আমার ডিপার্টমেন্ট সংস্কৃত।
তবুও আমি এই যোগ ব্যায়ামের প্রতি, আয়ুর্বেদের প্রতি, ভারতের যে সংস্কৃতি তার প্রতি উদ্বুদ্ধ হই। বিভিন্ন মুনি ঋষিরা যে গ্রন্থগুলো লিখে গেছে, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, বাঘ ভট্টের যে অষ্টাঙ্গ হৃদয়াম, অষ্টাঙ্গ সংগ্রহ, এখান থেকে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি তোমাদেরকে শোনাবো। তো এই অনুষ্ঠানটা আজকে যেটা নেবো, যে আমি একটু দেখছো যে অনেকটাই টাইম অতিবাহিত হয়ে গেছে, তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ, অনেকের বা খিদে লেগেও গেছে হয়তো, বুঝতেই পারছি তোমাদের মুখগুলো দেখে, কারণ আমি এই জায়গায় আসার আগে আমি ওই জায়গাতেই ছিলাম, তোমাদের ওই জায়গাতে একদিনে এই জায়গাতে আসিছিলাম। তোমাদের মনের অবস্থাটা খুব ভালো করে বুঝি, কি বলতে চাই, তোমার বডি ল্যাঙ্গুয়েজ থেকেই বোঝা যায় কি বলতে চাইছে আসলে। তো সবাই যদি সবার মনের অবস্থাটা বুঝতে পারতো, তাহলে আজকে দুনিয়াটা অনেক চেঞ্জ হতে পারত। রিসেন্টলি আরজে করের যে ঘটনা ঘটে গেছে, তো আমরা দেখেছি যে চোখ, হাত, পা, কান সবার তো আছে, কিন্তু সবাই মানুষ নয়। মানুষের মতো দেখতে এক রকমের প্রাণী এই সমাজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের আচরণটা কিন্তু মানুষের মতো নয়। সুতরাং মানুষকে এবং মানুষকে নয়, তাকে বুঝতে গেলে, তাকে জানতে গেলে তার সঙ্গে মিশতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। তাই চলো আজকে সবাই এই জাতীয় সেবা প্রকল্পের দিন একটু আমরা সবাই মানুষ হওয়ার চেষ্টা করি। দেখতে তো আমরা অনেকে মানুষের মতো, কিন্তু আমাদের আচরণটা, আমাদের মনটা মনুষ্যতার প্রাণীর থেকেও নিচে। যে মনুষ্যতার প্রাণীর কথা বললে তারাও লজ্জা পাবে। আজকে আমরা মানুষ হয়ে যে কাজ করছি, একটা কুকুর হয়তো সেই কাজ করে না। তো চলো আজকের এই অনুষ্ঠানটাকে আমরা 3 ভাগে ভাগ করে নেবো, খুব ছোট ছোট ভাবে আমরা এগিয়ে যাব। আমরা প্রথমে খুব ছোট ছোট কিছু ট্রিপস জেনে নেবো সুস্থ থাকার জন্য। প্রথমত ব্যাপার হচ্ছে, দেখো এই যে তোমরা পড়াশোনা করছো, অনেকে পরে চাকরি করবে, অনেকে পরে উঁচু জায়গায় যাবে, অনেকের মনে অনেকের ধারণা আছে যে আমার পয়সা করি এখন নেই, কিন্তু মূল ব্যাপারটা কি জানো? এই যে আমরা প্রথমে জীবনের প্রথমটা পয়সা উপার্জন করার জন্য ছুটি, তখন কিন্তু শরীরের কথা ভাবি না। 25 বছর, 40 বছর, 50 বছর চলে যায়, জীবনের প্রথমটা আমরা পয়সা উপার্জন করার জন্য ছুটি, এরপর উপার্জিত পয়সা দিয়ে শরীর ঠিক করার জন্য ছুটি। এটা একদম বাস্তব কথা, তুমি ভেবে দেখলে বুঝতে পারবে। প্রথম কিন্তু আমরা শরীরের দিকে তাকাই না। সুতরাং যদি আমরা প্রথম থেকে যদি শরীরের দিকে একটু নজর দিই, তাহলে আশা করি আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো। সুস্থ থাকাটাও একটা আর্ট, এটাও শিখতে হবে আমাদের, নইলে কিন্তু এমনি এমনি সুস্থ থাকা যাবে না। সুস্থ থাকতে গেলেও তারও একটা রাস্তা আছে, সুস্থ থাকতে গেলে সেই পরিকল্পনাটা আমাকে জানতে হবে, নইলে কিন্তু এমনি এমনি সুস্থ থাকাও যাবে না। সুতরাং আজকে প্রোগ্রামটা খুব মূল্যবান কথা, যেটুকু বলার সেটুকু বলেই আমি শেষ করবো, কারণ আমি জানি অনেকেরই ধৈর্য থাকছে না। তো চলো আজকে প্রথমে আমরা এরকম কিছু কিছু টুকরো টুকরো কথা জেনে নেবো, যার দ্বারা আমরা সুস্থ থাকতে পারি। দ্বিতীয়ত, আমরা কিছু রোগ যেমন সুগার, থাইরয়েড, পেটের সমস্যা, স্পন্ডেলাইটিস, এগুলো কেন হয়, এর কারণগুলো কি? অনেকে ডাক্তার বললো যে তোমার থাইরয়েড হয়েছে, তুই বুঝতে পারছো না যে থাইরয়েড আসলে কি, কেন হয়। যদি সামান্য জ্ঞানও আমার থেকে থাকে এই সম্পর্কে, তাহলে আশা করছি আমি আমার পরিবারকে সুস্থ রাখতে পারবো, আমি আমার সমাজকে সুস্থ রাখতে পারবো। যেহেতু যারা এনএসএস এর দায়িত্ব নিয়েছো, আমি বীরভূম মহাবিদ্যালয়ের সকলকে অভিনন্দন জানাচ্ছি। স্যার অনেক কিছু বললেন, আমি চুপচাপ শুনছিলাম মন দিয়ে, প্রত্যেকের কথা আমি নিখুঁতভাবে শুনেছি। অনেকেই স্যার ম্যামরা অনেক কিছু বলে গেলেন, তো সবার তোমাদের ভালোর জন্যই বলে গেলেন, আমাদের ভালোর জন্যই বলে গেলেন। আজকে আমি অনেক কিছু শিখতে পারলাম ওনাদের কাছ থেকে। তো চলো দ্বিতীয়ত, এই রোগগুলো যেমন থাইরয়েড, সুগার, তো হাই ব্লাড প্রেসার হোক, বা মন সংযম করতে না পারা হোক, চুল উঠে যাওয়া হোক, চামড়ার সমস্যা হোক, এই সমস্যাগুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এর জন্য কি কি পশ্চার আছে, এর জন্য আমাদের বাইরে কি কি মেডিসিন আছে, একদম পয়সা খরচ না করেও আমরা কি করে সুস্থ থাকতে পারবো, আমি তোমাদের জন্য কিছু মেডিসিনও নিয়ে এসেছি। তো মেয়েদের বড় সমস্যা চুল ঝরে যাওয়া, এরও সমস্যার উপাদান আমি তোমাদের এখানে বলবো। তো চলো দ্বিতীয় পোর্শনে থাকবে আমাদের এই অংশটা। তৃতীয় পোর্শনে আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নেব, যদি যার কারো কোনো প্রশ্ন থাকে, যদি জানার থাকে, তোমাদের সেই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। আমি সবকিছু জেনে আসিনি, আমি এখনো জানার চেষ্টা করছি।
আমার পিএইচডি বিষয়টা হচ্ছে সুস্বাস্থ্য নির্মাণে শ্রীমদ ভগবদ গীতা ও আয়ুর্বেদ শাস্ত্রের অবদান। সুতরাং আমরা এই দুটো বিষয় নিয়ে সমাজের উপর কাজ করছি। একটা হচ্ছে আয়ুর্বেদ এবং যোগ, দ্বিতীয়ত হচ্ছে গীতা। এই দুটো বিষয়কে সমাজে এবং আমাদের সঙ্গে যারা এসছে, একজন দেবজিৎ দাস, সে সায়েন্সের স্টুডেন্ট, তার সত্ত্বেও সে একজন যোগা ট্রেনার, একজন অতীশ চন্দ্র ভালা আর একজন নুপুর, এই তিনজন এসছে। আমরা আমাদের টিম মিলে কাজ করে যাচ্ছি সমাজে। তো উত্তম স্যারকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। হয়তো না দিলে এখানে আসতে পারতাম না, তোমাদের সঙ্গে মিশতে পারতাম না, তোমাদের মুখগুলো দেখতে পারতাম না। চলো আজকে সময় নষ্ট না করে আমি আমার প্রথম স্ট্রিমে চলে যাই, যে আয়ুর্বেদ শাস্ত্রের গ্রন্থগুলো থেকে আমরা কিছু ছোট্ট ছোট্ট কথা জেনে নিই। এখন ঘড়িতে সময় দুটো, আমি বেশি সময় নেবো না, এটার জন্য 15 মিনিটের জন্য সময় নেবো। একটু শুনবে, আর তোমাদের স্যার বলেছেন যে সবাইকে ডায়েরি দেওয়া হয়েছে, যদি প্রয়োজন হয় কথাগুলো একটু লিখে নিতে পারো, যদি প্রয়োজন মনে হয় তাহলে কথাগুলো একবার লিখে নিতে পারো তোমাদের ডায়েরিতে। তো চলো আমি প্রথম সূত্রে চলে আসছি। আয়ুর্বেদ শাস্ত্রে বলছে যে খাদ্যান্তে বিষমাহারী, খাবার খাওয়া, আমাদের যদি সুস্থ থাকতে হয় তাহলে খাবার খাওয়ার পরপরই জল পান করা যাবে না। আমি আবার বলছি, সকলকে বলছি একটু মন দিয়ে শুনবে, কারণ কথাগুলো তোমাদের কাজে লাগবে। যে কথাগুলো শুনবে সেই কথাগুলো অন্তত তোমাদের বাড়িতে সকলকে বলার চেষ্টা করবে। একদিনে সমাজকে পরিবর্তন করা যাবে না, সমাজকে চেঞ্জ করা যাবে না। যদি আমি মনে করি আমি সমাজকে চেঞ্জ করে দেবো, এটা সব থেকে বড় ভুল আমার। চেঞ্জ আমাদের সবাইকে মিলে করতে হবে, পরিবর্তন আমাদেরকে সবাইকে মিলে আনতে হবে। যদি আমি মনে না করি আমি সকাল 6টার সময় উঠবো, তাহলে কারো ক্ষমতা নেই আমাকে ঘুম থেকে সকাল 6টার সময় কেউ ওঠাবে। সুতরাং সুস্থ থাকার ব্যাপারটা আমাকে নিজেকে ভাবতে হবে যে আমাকে সুস্থ থাকতে হবে। কারণ ভালো করে ভেবে দেখো, আজকের দিনে অনেক ডাক্তার বেড়ে গেছে, অনেক চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, অনেক ক্লিনিক খুলে গেছে। দুঃখের কথা, আচ্ছা আমি একটা কথা জানতে চাই, কেউ একজন হাত তোলো তো, এই ঘরে যারা আছো, টিচার থেকে আরম্ভ করে স্টুডেন্ট থেকে আরম্ভ করে যারা আছো, হাত তোলো তো একটু, যে আমার বাড়িতে কেউ অসুস্থ নেই। এনিওয়ান, যে কোনো একজন, যে আমার বাড়িতে আমি এবং আমার পরিবারের কোনো লোক অসুস্থ নেই, একবার হাত তোলো তো দেখি কেউ একজন। আসলে তোমরা এখানে শুধু এই মহাবিদ্যালয়গুলো নয়, আজকে আমরা লোকপাড়া মহাবিদ্যালয়ে গিয়েছিলাম কিছুদিন আগে, মল্লারপুর মহাবিদ্যালয়ে গিয়েছিলাম, নগর মহাবিদ্যালয়ে গিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে অনেক স্কুলে আজকে আমরা এই অনুষ্ঠানে প্রোগ্রাম করছি। তো সেখানে কেউ হাত তুলতে পারেনি, এবং আমি আশা করি যে গোটা ভারতবর্ষে কেউ হাত তুলতে পারবে কিনা আমার সন্দেহ আছে। যে আমি সেই জন্য বলছিলাম, এখন ক্লিনিক অনেক বেড়েছে, ডাক্তার অনেক বেড়েছে। আমার বাড়ি 60 বলে জায়গায়, সাঁইথিয়ার কাছে, সেখানে এখন প্রত্যেক দিন প্রায় 25 থেকে 30টা ডাক্তার আছে, যেখানে আগে একটাও ডাক্তার আসতো না। কিন্তু মানুষও তত বেশি রুগী হয়ে যাচ্ছে। তাহলে তো ব্যাপারটা ব্যস্তানুপাতিক হওয়া উচিত ছিল। অর্থাৎ রোগ বেড়ে যাচ্ছে, মানে ডাক্তার বেশি হচ্ছে, ওষুধ বেশি আসছে, তারপর রোগ কমে যাওয়া দরকার ছিল। যত ডাক্তার বাড়ছে, যত ওষুধ বাড়ছে, আমাদের রোগও বেড়ে যাচ্ছে। সুতরাং সচেতনতা হওয়া খুব দরকার। বর্তমান দিনে যেভাবে রোগ খেয়ে আসছে, যদি আমরা সচেতন না হয় তাহলে আমাদের কিন্তু সম্মুখে সাংঘাতিক বিপদ নেমে আসছে। নানা রকম সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, মাথা ব্যথার সমস্যা, স্পন্ডাইলাইটিসের সমস্যা, কোমরে ব্যথার সমস্যা, শরীরের যতগুলো অঙ্গ আছে, চোখের সমস্যা, কানের সমস্যা, যতগুলো অঙ্গ আছে তত রকম রোগ কাউকে না কাউকে সমস্যা প্রযুক্ত করছে। তাই আয়ুর্বেদ শাস্ত্রে সুস্থ থাকার জন্য কিছু ছোট ছোট নিয়মের প্রথম নিয়মটা আমি তোমাদের বললাম। সেখানে বলছে যে খাদ্যান্তে বিষমাহারী, অর্থাৎ খাবার খাওয়ার পরপরই জল পান করা যাবে না। সবাই শুনতে পেয়েছো? ভীষণ পর্যন্ত কি বললাম নিয়মটা? খাবার খাওয়ার। স্যার কেন স্যার? আমি তো এতদিন থেকে তাই খেয়ে আসছি স্যার, এখন আপনি হঠাৎ করে বলছেন যে খাবার খাওয়ার পর জল খাওয়া যাবে না, কেন? না দেখো, তুমি যদি জীবন বিজ্ঞান বইটা খুলে দেখো, আমি আজকে ছবি
ছবিটা আনতে পারেনি, পৌষ্টিকতন্ত্রের ভিতরে ছবিটা আনতে পারেনি। আচ্ছা, খাবার খাওয়ার পর প্রথম আমাদের শরীরের মধ্যে কোথায় যায়? খাবার খেলাম, খাবারটা প্রথম যায় কোথায়? তার মানে এতদিন যা পড়েছি সব মুখস্থ করে এসেছি, আমাদের সেই বিদ্যা কোনো কাজে লাগবে না। যা পড়েছি, যা শুনেছি সব মুখস্থ করে পরীক্ষা খাতায় বমি করে দিয়ে চলেছি। এখান থেকে যখন বেরিয়ে যাবো সেই শিক্ষাটা আমার কোনো কাজে লাগছে না। এটা সব থেকে বড় শিক্ষা ব্যবস্থার ভুল। যেটা আমি শিখছি সেটা আমার কোনো কাজে লাগছে না। বীজগণিতের যে সূত্র আমি শিখেছিলাম আমার জীবনে কোনোদিন আজ পর্যন্ত কাজে লাগে, অথচ জোর করে ঠেলে ঠেলে আমাদেরকে শেখানো হচ্ছে, ঢোকানো হচ্ছে মাথা। চলো, আয়ুর্বেদ শাস্ত্রে বলছে যে খাদ্যান্তের বিষম বাড়ি। যখন আমাদের খাবারটা প্রথম খায় তখন স্টমাকের মধ্যে যায়। ছবিটা দেখাতে পারলে ভালো হতো। তোমাদের হাতে প্রত্যেকে বড় বড় মোবাইল আছে, জানি বাড়িতে একটা দেখে নেয় ছবিটা। তাহলে আমার কথার সঙ্গে দেখো, আমাদের একটা চ্যানেল আছে গীতা দর্শন বলে, ইউটিউবে দেখো, দেখে না, কারণ যে কথাগুলো বলবো সব তোমাদের মনে থাকবে না। যদি পারো কোনো সময় আবার চ্যানেলটা খুলে আবার দেখে নেবে। এইরকম ঘুরি ঘুরি আমাদের বিভিন্ন রোগের উপর আমাদের ভিডিওগুলো সেখানে দেওয়া হয়, মানুষের সুস্থ থাকার জন্য সেগুলো দেওয়া হয়। চলো, স্টমাকে যাওয়ার পর HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশছে। অর্থাৎ তুমি ধরো 10টার সময় খাবার খেলে, এখন খাবারটা স্টমাকে গেল, যাওয়ার পর কি হবে? সেই খাবারটাকে পচানো হবে, ডাইলুট করানো হবে। তাহলে কি কে সেটা করে? ঈশ্বর এমন ভাবে আমাদের শরীরের ফাংশন তৈরি করে রেখেছে। এই যে লালা, যত লালা তুমি খাবারের সঙ্গে মেশাবে তত লালা তোমার খাবারটাকে হজম করতে সাহায্য করবে। কিন্তু আজকে আমরা কিভাবে খাই? গোগ্রাসে খাই। গোগ্রাস মানে গরুর মতো খায়। গো শব্দ সংস্কৃত শব্দ, গো মানে হচ্ছে গরু। তারা গরুর মতো খায়, কিন্তু মুশকিলটা আছে ঈশ্বর গরুর জন্য একটা প্রসেসিং তৈরি করে রেখেছে। এরকম গরু থেকে প্রথমে খাবার খায়, তারপরে চর্বণ করে। আমাদের কি সেরকম কোনো সিস্টেম আছে নাকি যে কলেজ আসার আগে খেয়ে নিলাম, তো স্যার তো সেই বকবক করবে, পিছন থেকে গিয়ে একটু তর্পণ করে নেবো? কোনো সিস্টেম আছে আমাদের এরকম? তাহলে সিস্টেমটা আমাদেরকে প্রথম থেকে ঠিক করতে হবে। তাই বলছে যখন তুমি খাবার খেলে তখন পৌষ্টিকতন্ত্রে গেল, সেখানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশছে। এবার তুমি সেই সময়ে জল খেয়ে নিচ্ছ, তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা তোমার খাবার হজম করার প্রক্রিয়াটা শিথিল হয়ে গেল। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। বাড়িতে মা দেখবে ভাত রান্না করে, প্রেসার কুকারে হোক বা কাঠের উনানে হোক, যা যেভাবে রান্না করে, ধরো তরকারি রান্না করছে, তো তরকারিটা হয়ে এসছে প্রায়, আর তুমি সেই তরকারির উপরে এক ঘটি জল ঢেলে দেবে, কি হলো? রান্নাটা হবে। ঠিক ওই একই প্রক্রিয়া আমাদের, যার যার পেটের সমস্যায় ভুগছো, যার যার গ্যাসের সমস্যায় ভুগছো, যেখানে দেখাতে যাবে যাও, যত বড় ডাক্তারকে দেখাতে যাও, তোমার গ্যাস ছাড়বে না। কারণ তুমি ভারতবর্ষের যে কালচার, ভারতবর্ষের যে মুনি ঋষিদের বলে দেওয়া যে বাক্য, বেদ বাক্য, তুমি সেটা শুনছো না। আসলে দোষ তোমাদের নেই, শোনানোর মতো কেউ নেই একজন। সেই জন্য আমরা নেমেছি এই কাজে যে মানুষকে বলতে হবে। আর সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে স্কুল কলেজ, যেখানে ইয়াং ব্লাড, ইয়াং জেনারেশন এখানে এসে উপস্থিত হয়। কোনো গ্রামে গিয়ে আমি চিন্তা করে বলবো এটা শুনবে না। সুতরাং তোমাদের এখন অল্প বয়স, এই সময় যদি তোমরা রোগের মধ্যে পড়ে যাও, সারা জীবন তোমাদের পড়ে আছে। তাই চাইবো সেই ধরনের যেন কোনো রোগ না হয়। তাই চলো, প্রথম সূত্র আয়ুর্বেদ শাস্ত্র থেকে শোনালাম যে খাদ্যান্তে বিষম বাড়ি। খাবার খাওয়ার পরে জল খাবে না, তাহলে স্যার কখন খাবো, কতটা খাবো, কিভাবে খাবো? জীবনে জ্ঞান লাভ করার সব থেকে বড় পদ্ধতি হচ্ছে প্রশ্ন করা। এই জন্য গীতাতে বলছে, অর্জুন যখন জিজ্ঞাসা করছে যে জীবনের সব থেকে মূল্যবান জিনিস কি, সব থেকে প্রসিদ্ধ জিনিস কি, তখন গীতা জ্ঞান যোগে বলছে, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধিং কালেন আত্মনি বিদ্যতে। জীবনে জ্ঞানের মতো পবিত্র জিনিস নেই। কিভাবে খাবার খাবো তার জন্য আমার জ্ঞান থাকা দরকার, কিভাবে শোবো তার জন্য আমার জ্ঞান থাকা দরকার। যে জন্য তো আমাদের ঘাড়ে লেগে যায়। আমি দেখাবো তোমাদের প্রত্যেকটা পশ্চার, আমি এখানে দেখাবো। সেই জন্য জ্ঞান নেই বলেই তো আজকে আমাদের এই অবস্থা। কিভাবে খাবার খাবো জানি না, কখন জল খাবো জানি না, কিভাবে সকাল, এখন 80% লোক সকালের পর বাথরুমে যায় না, 80% লোক। এর প্রধান কারণ হচ্ছে আমরা কেউ ভুলে উঠতেই ভুলে গেছি।
আমরা যে আমাদের বডির যে ক্লক আছে সেই ক্লকটাকে চেঞ্জ করে দিচ্ছি, সেই জন্য আমাদের এত সমস্যা। সেই জন্য গীতাতে বলছে যে তৎ বুদ্ধি, জ্ঞান লাভ করার প্রসেসিংটাকে আমি জ্ঞান লাভ করবো কি করে? বাজারে তো গেলে পাবো না। যদি বাজারে গিয়ে বলি আমাকে এ কোয়ালিটি 500 জ্ঞান দেন তো বলে দেও, তাহলে জ্ঞান লাভ করবো কি করে? সেই জন্য গীতাতে বলেছে তৎ বুদ্ধি পরিপাকেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিনাম। জ্ঞান লাভ করার প্রথম পদ্ধতি হচ্ছে তৎ বুদ্ধি। এর জন্য বিধি আছে। কি বিধি? পরিপ্রশ্নেন, প্রশ্নের দ্বারা। আপেলটা কেন নিজের দিকে পড়ছে এটা কারোর মনে প্রশ্ন জাগলো, আর নিউটন মহাশয়ের মনে প্রশ্ন জাগলো বলে মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার হলো। যদি আমার মনে প্রশ্ন না জাগে, কেন আমি পড়াশোনা করছি? পড়াশোনা করে আমার কি লাভ? এনএসএস করে আমার কি লাভ হবে? কি করবো আমি এটা শিখে? যদি এই প্রশ্ন তোমার মনে না জাগে, তাহলে এনএসএস করেও কোনো লাভ হবে। ডিগ্রি আমাদের চলে আসবে, গ্র্যাজুয়েশনে পড়ছি, গ্র্যাজুয়েশনে ডিগ্রি চলে আসবে, কিন্তু যেটা আমি শিখলাম, যেটা আমি জানলাম, দেখো সুস্থ কিভাবে হওয়া যায় এটা আমি জানলাম, এখন এর দ্বারা মানুষের কিভাবে উপকার করা যায় এটা যদি আমি না করি, তাহলে কিভাবে মানুষ সুস্থ থাকবে? এই জন্যই আয়ুর্বেদ শাস্ত্রের দ্বিতীয় ফর্মুলায় বলছে প্রাতে উত্থায় বিবেকবারি মধ্যান্তে বিবেক চক্রম নিশান্তে বিবেক উষ্ণম ঊর্ধ্বম এতস্য যদি ক্রিয়াতে তবে বৈদেশ্য কিং প্রয়োজনম। কি এর মানে? আয়ুর্বেদ শাস্ত্র প্রথমে বলছে প্রাতে উত্থায় বিবেকবারি। প্রাত মানে হচ্ছে সকালবেলা সবাই জানে, উত্থায় মানে উঠে, বিবেক মানে হচ্ছে পান করবে। এখানে কেউ সংস্কৃত স্টুডেন্ট আছে? এই রুমের মধ্যে কেউ সংস্কৃত স্টুডেন্ট আছে? একজন সংস্কৃত স্টুডেন্ট নেই। আচ্ছা ঠিক আছে, চলো। তো প্রাতে উত্থায় বিবেকবারি, সকালে উঠে জল পান করার কথা বলা হয়েছে। এই জন্য মুনি ঋষিরা বলছে উষা পান। কেন? যার যার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, পেটের সব থেকে বড় সমস্যা হচ্ছে এক কোষ্ঠকাঠিন্য, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় কনস্টিপেশন এবং কোলাইটিস। কনস্টিপেশন মানে যে পায়খানা না হওয়া, কোলাইটিস মানে যে অতিরিক্ত পায়খানা হওয়া। দিনে তুমি 10 বার 15 বার বাথরুমে যাচ্ছ, তার মানে তোমার কোলাইটিস হয়েছে। আর দেখা যাচ্ছে যে একদিনে একবারও তুমি বাথরুমে যাচ্ছ না, পায়খানার জন্য যাচ্ছ না, তার মানে তোমার কনস্টিপেশন মানে পায়খানা ঠিকঠাক করছে না। এই কনস্টিপেশনের জন্য আবার তোমার যে পরের সমস্যাটা হবে সেটা যে পাইলস হবে তোমার। কি প্রত্যেকটা আমি জিনিস বলছি ছোট ছোট করে, তো দেখো ভালো করে। আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম নিয়মে বলবো তাহলে সকালে উঠে জল পান করার কথা বলে। সকালে উঠে জল পান করে। মধ্যাহ্নে বিবেক চক্রম, যখন মধ্যাহ্নবেলা দুপুরবেলা তখন চক্র মানে যে ঘোল খাওয়ার কথা বলা হয় বা দই খাওয়ার কথা বলা হয়। নিশান্তে বিবেক উষ্ণম দুগ্ধম, যখন রাত্রিবেলা খাবার পর দুধ খাওয়ার কথা বলা হয়। এখন দেখো দুধ আমরা যদি সকালে খাই তাহলে কি হবে? সকালে দুধ খেলে দুধটাকে হজম করার জন্য যে এনজাইম সেটা আমাদের শরীরে সকালবেলা উৎপন্ন হয় না। সেই জন্য বাচ্চা ছেলেদের প্রথমে সকালে উঠে দুধ খাওয়ানো হয়। এই জন্য বলবো আয়ুর্বেদ শাস্ত্রে বলছে যে সকালে উঠে জল পান করার কথা বলে। একদিনে মিনিমাম 3 লিটার জল পান করার কথা বলা হয়। এবং ঘুম থেকে উঠেই প্রথম যে জিনিসটা পান করবে সেটা হচ্ছে জল। এবং সব থেকে পবিত্র ধাতু হচ্ছে তামা। তামার পাত্রে জল পান করাটা হচ্ছে সব থেকে বড় পবিত্র। তো আয়ুর্বেদ শাস্ত্রের দ্বিতীয় নিয়মে আমাদের এই ধরনের কথা বলা হয়েছে। এবার চলো তৃতীয় নিয়মে চলে যায়। তৃতীয় আয়ুর্বেদ শাস্ত্রের নিয়মে বলছে হৃদভূক, মৃদভূক এবং ঋতুভূক হও। আমি জিনিসটাকে যতটা পারি সহজ করে বলার চেষ্টা করছি, কারণ একেই তো দুপুর গড়িয়ে গেছে, তোমাদের মন অস্থির। তারপর এখন যদি আমি গুরুতর ব্যাখ্যায় যাই তাহলে তোমাদের মন থাকবে না। তো বলা হচ্ছে যে হৃদভূক, মৃদভূক এবং ঋতুভূক, এই তিনটা আয়ুর্বেদ শাস্ত্রের কথা বলা হলো। কি এর মানে? ঋতুভূক শব্দের অর্থ হচ্ছে ঋতু অনুযায়ী খাবার খাওয়া। এই যে শীতকালে যে যে জিনিসগুলো হয়, দেখবে কিছুদিন পর শীতকাল পড়ে যাবে, নিম পাতা উৎপন্ন হবে কিছুদিন পর, তো সেই নিম খাওয়ার কথা বলা হয়। ঋতুভূক, ঋতু অনুযায়ী খাবার খাওয়া। তারপর কি বলা হলো? ঋতুভূক, মৃদভূক এবং ঋতুভূক। মৃদভূক মানে অল্প আহার করো।
ছাত্রছাত্রীদের তো অবশ্যই অল্পাহার করা উচিত, যেহেতু বলা হচ্ছে অল্পাহারই সদা সুখী, অতিহারই সদা দুঃখী। সেজন্য ছাত্রছাত্রীদের অল্প, শুধু ছাত্রছাত্রী নয় সকলকেই বলবো তুমি যা খেতে পারবে তার থেকে কম আহার করার চেষ্টা করবে এবং খাবার চিবিয়ে চিবিয়ে খাবার চেষ্টা করবে। যত লালা মেশাবে খাবারের সঙ্গে সেই খাবার তত তাড়াতাড়ি হজম হবে তোমার শরীর। সেজন্য তুমি যদি 4টে রুটি খাচ্ছিলে তাহলে 3টে খাও, কিন্তু সেই টাইমটা বাড়িয়ে দাও। তুমি যদি 10 মিনিট 5 মিনিটে খাচ্ছিলে সেটা 15 মিনিট টাইম করে দাও, কিন্তু খাবারটা অল্প খাও। যত তুমি চিবিয়ে চিবিয়ে খাবে, যত লালা খাবারের সঙ্গে মিশবে তত তোমার শরীর সুস্থ থাকবে। সেই জন্য বলবো যে অন্তত কলেজ আসার জন্য তোমরা দিনে ছোটাছুটি করো, টিউশন যাওয়ার জন্য দিনে ছোটাছুটি করো, অন্তত রাতের আহারটা তাড়াতাড়ি করে নেবে এবং পরিবারের সকলে মিলে মিশে একসঙ্গে খাবে। এর একটা বড় গুণ আছে। দেখো, জৈন ধর্মে সন্ধ্যার পর আহার করে না। আমাদের মানুষরা, দেখো আমার বাড়ির পোষা গরুটাকেও সন্ধ্যার পর আর খেতে দেওয়া হয় না। ছাগলটাকে দেখবে কারোর বাড়ির গরু থাকলে কটা পর্যন্ত খায়? কটা পর্যন্ত খায়? তোমাদের এখানে কারোর বাড়িতে গরু আছে? একটু হাত তোলো তো। আচ্ছা, কটা পর্যন্ত খেতে দেয়? তোমার বাবা হোক বা কেউ হোক, কটা পর্যন্ত খেতে দেয়? সন্ধে লাগার আগে পর্যন্ত, তাই তো? না, রাত 10টা পর্যন্ত কোনো গরু খায়? তাহলে ভালো করে ভেবে দেখো, মানুষ ছাড়া, একমাত্র পেঁচা, মানুষ ছাড়া কোনো পশু পাখি সন্ধ্যার পর আহার করে না। ভালো করে বিচার বিবেচনা করে দেখো। আমরা রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টো পর্যন্ত খাবার খাচ্ছি। গীতাতে আহারকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সাত্বিক আহার, রাজসিক আহার এবং তামসিক আহার। সেই জন্য বলা হচ্ছে সূর্য যখন আকাশে থাকবে তখন তুমি যা খাবে তোমার পেটের মধ্যে হজম হবে। সূর্য যতক্ষণ আকাশে আছে ততক্ষণ, কারণ আমাদের ডাইজেস্ট সিস্টেমের সঙ্গে সূর্যের ওতপ্রোত মিল আছে। যতক্ষণ সূর্য আকাশে গগনে আছে ততক্ষণ পর্যন্ত তুমি যা খাবে হজম হবে, কিন্তু যেই সূর্য অবস্থা চলে গেল এরপর তুমি যা খাবে হজম আর ঠিকঠাক হবে। সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, যতটা তাড়াতাড়ি পারা যায়, 8টা হোক, 8:30 হোক, 9টা, এর বেশি যেন আমাদের আহার না যায়। কিন্তু আমরা একাধিক জন যারা এখানে বসে আছে আমি জানি 80% আমরা রাত 10টা 11টা পর্যন্ত ভোজন করি। এই জন্য আয়ুর্বেদ শাস্ত্রে স্পষ্ট বলছে যে সন্ধ্যার আহার যেন তাড়াতাড়ি করে নেওয়া হয়, রাত্রের আহার যেন তাড়াতাড়ি করে নেওয়া হয়। তুমি রাত্রে 8টা 8:30টার মধ্যে খেয়ে নাও, খেয়ে নেওয়ার পর 8 ঘন্টা পর তুমি 1 গ্লাস দুধ খাও, বা 1 ঘন্টা পর তুমি 1 গ্লাস দুধ খাও। খাবার খাওয়ার পর পরই দুধ বা জলীয় অংশ পান করবে না, খেয়ে এবং খাবার খাওয়ার পর পরই শুয়ে পড়বে না। একটুখানি হাঁটা চলা করো, যার দাঁত মাজা অভ্যাস আছে অবশ্যই দাঁত মেজে নাও। খেয়েই শুয়ে পড়লে এটা বড্ড খারাপ জিনিস। সেই জন্য আয়ুর্বেদ শাস্ত্রে বলছে সন্ধ্যার প্রথম লগ্নে আহার করে নেওয়া উচিত এবং জল পান করার কথা আমি তোমাদের বললাম। সকালে উঠেই জল পান করবে, কিছু না পান করে প্রথম জল পান করবে এবং তাম্রিক বর্তন, এই জল পান অর্থাৎ তামার পাত্রের জল সবথেকে উপকারী আমাদের শরীরে। তো জল পান করার চেষ্টা করবে, তামার পাত্রে জল পান করার চেষ্টা করবে। তো চলো, এই ধরনের কিছু ছোট্ট ছোট্ট নিয়ম, আমি খুব বেশি টাইম নেবো না। আমি তোমাদের বলেছিলাম 15 মিনিটের মতো টাইম নেবো। এরপর আমি চলে যাব কিছু যোগ এবং পশ্চাৎ বিভিন্ন রোগ অনুসারে। যেমন ধরো কারোর সুগার হয়েছে, তাহলে সেই সুগার অর্থাৎ মধুমেহ বা ডায়াবেটিস এটা কেন হয়, কি কারণে হয়, তো আমি তোমাদের বলার চেষ্টা করব কিছুক্ষণ। তবে তার আগে আমি ড্রেসটা একটু চেঞ্জ করে নেবো, একটুক্ষণ টাইম তোমাদের কাছ থেকে নেবো। একটুখানি ড্রেসটা চেঞ্জ করে আমি আসবো, কারণ এই পোশাকে তোমাদের যোগদান দেখানো যাবে।
সুতরাং আমি আবার যোগার ড্রেস পরে তারপর আমি আবার অনুষ্ঠানে আসছি। আমি অনুরোধ করবো আজকে অন্তত কিছুক্ষণ থাকো। আর আমি জানি সবার খিদে লেগেছে, মন চঞ্চল হয়ে যাচ্ছে, আমি তোমাদের কাছে ক্ষমা পাচ্ছি যে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, একটুখানি অপেক্ষা করো, আমি ড্রেসটা চেঞ্জ করি। তোমরা মনটা একটু এদিকে রেখো, কানটা একটু এদিকে রেখো। আমি বলেছি যে হয়তো বারবার এরকম প্রোগ্রাম করা হবে না, সুতরাং এই মূল্যবান সময়টাকে আমরা সবাই কাজে লাগানোর চেষ্টা করব। আমি সেকেন্ড স্টেপে চলে আসি, দ্বিতীয় ধাপে চলে আসি। তো দ্বিতীয় ধাপে হচ্ছে যে কিছু রোগ এবং তার পশ্চার এবং কিভাবে আমরা সুস্থ থাকতে পারি তার কিছু আমরা বিধি এবং আমাদের বাড়িতে কোন কোন বিষয়গুলি বা কোন কোন আয়ুর্বেদিক কৌশল আছে আমরা হয়তো নিজেও জানি না। আমার বাড়িতে হয়তো অ্যালোভেরা আছে, আমি নিজেও জানি না অ্যালোভেরাটা কি কাজে লাগে। আমার বাড়িতে হয়তো গিলোয় আছে, হয়তো গুলুমুটো আছে, আদা আছে, হলুদ আছে, এগুলো কি কাজে লাগে আমি হয়তো জানি না। সুতরাং তাহলে সেইগুলো আজকে জানবো, সেগুলো আজকে শিখবো। তো আজকে আমি প্রথম যে রোগটা নিয়ে চলে আসি সেটা হচ্ছে সুগার। সুগার সম্বন্ধে আমি তোমাদের প্রথমে বলবো। আচ্ছা, তার আগে জেনে নিই, স্যার হাত তুলেছেন। আচ্ছা, স্যার দুজন হাত তুলেছেন, সঙ্গে সঙ্গে আমাদের ছাত্র ছাত্রীরা আছে। তো এই সুগার রোগ কেন হয় এবং এই সুগার রোগ থেকে বেরিয়ে আসার রাস্তা কি? আমি বললাম যে রোগ কিন্তু একদিনে হয় না। কেউ মোটা হয়ে যাচ্ছে, একদিনে কিন্তু মোটা হওয়া যায় না। রোগ ধীরে ধীরে আমাদের শরীরে বাসা বাঁধে। যদি তুমি সচেতন না হও তাহলে কিন্তু তোমার অবস্থা আরো খারাপ থেকে খারাপের দিকে যাবে। তো চলো, যারা যারা হাত তুলবে তাদের তাদের সুগার কত আছে আমাকে একটু বলতে পারবে? অর্থাৎ খাবার পরে সুগার 150 পর্যন্ত থাকা উচিত, খাবার আগে 100 থেকে 110, যাকে ফাস্টিং বলা হয়। তো কত সুগার আছে আমাকে একটুখানি বলতে পারবে? যে যে হাত তুলবে সুগারটা কত আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা একবার রিপোর্টটা একবার দেখে নিও কত সুগার আছে। চলো আমি মেন অনুষ্ঠানে চলে যাই, কেন সুগার হয়। আচ্ছা, আমার খালি গলায় শোনা যাচ্ছে? চলো, আমি এমনিতে অমাইক ভাবে কথা বলি। চলো, তো চলো, কেন সুগার হয় দেখো। আমাদের এই যে নাভি, তার বাঁ দিকে প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলে একটা গ্রন্থি আছে। সব স্পষ্ট শোনা যাচ্ছে? আশা করি শোনা যাবে। তো এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়। এই হরমোনের পরিমাণ যদি কমে যায় তাহলে আমাদের সুগার হবে। গল্প করে এসেছি, সুতরাং খুব তাড়াতাড়ি আমি জিনিসগুলো বলার চেষ্টা করছি। আমি আরেকবার বলে দিই, আমাদের নাভির বাম দিকে প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলে গ্রন্থি আছে, সেখান থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়। যদি এর পরিমাণ কমে যায় তাহলে আমাদের সুগার রোগ উৎপন্ন হয়। তাহলে কি করতে হবে? তাহলে আমি যদি আবার ইনসুলিনকে রিপ্রোডাক্ট করতে পারি আমার শরীরে, তাহলে বাইরে থেকে ইনসুলিন নেওয়ার প্রয়োজন হবে না। এমন কেউ আছে যে বাইরে থেকে ইনসুলিন নিতে হয় 5 ইউনিট, 10 ইউনিট, 15 ইউনিট, 20 ইউনিট। কারো এমন পেশেন্ট আছে যে বাইরে থেকে ইনসুলিন নিতে হচ্ছে। আপনাদের স্যার কত নিতে হয়? 60 ইউনিট, মানে সাংঘাতিক ব্যাপার। কারণ আপনার নিজেকেই তো, আপনার নিজেকেই নিতে হয়, মানে আপনার 60 ইউনিট ইনসুলিন নিতে হয় ইনজেক্টের দ্বারা। ভালো করে ভেবে দেখো, এই শরীরে কিন্তু ইনসুলিন আপনা থেকেই তৈরি হয়। কেউ যদি ভিক্ষা করে 100 টাকা পেয়ে যায় তাহলে সে আর পরিশ্রম করবে না। আমাদের শরীর যদি বাইরে থেকে ইনসুলিন পেয়ে যায়, সে তৈরি করার প্রসেসিং ছেড়ে দেবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আবার পুনরায়ভাবে ইনসুলিন কিভাবে উৎপন্ন করা যায় সেই ব্যবস্থা দেখতে হবে। সেই জন্য এবার আমি পশ্চারে চলে আসি। কোন ব্যায়ামগুলো করলে আমাদের ইনসুলিন পুনরায় রিপ্রোডাক্ট হবে আমরা একটুখানি জেনে নিই। দেখো, দু ধরনের ব্যায়ামের পশ্চার আমি দেখাচ্ছি যে কিভাবে ইনসুলিন তৈরি করা যায়। এক হচ্ছে মণ্ডূকাসন দেখাচ্ছি, 2 হচ্ছে শশকাসন দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে ময়ূরাসন। এই 3টে আসন তোমাদের দেখাচ্ছি, একটা পশ্চারগুলো দেখাচ্ছি। যারা পিছনে আছো তারা দেখতে পাচ্ছ কিনা বলবে।
এখন এছাড়া আমার কোনো উপায়ও নেই, তাহলে আমাকে এর উপরে চাপতে হবে। এখন এখান থেকে তো দেখানো মুশকিল। তো দেখতে পাচ্ছ না, এখনো দেখতে পাচ্ছ না, আমি বজ্রাসনে বসে আছি। আমি এখন যে আসনটাতে বসে আছি এই আসনটার নাম বজ্রাসন। কি বললাম? আচ্ছা, এই আসনটার গুণাগুণ একটু জেনে নাও। এই আসনটা একমাত্র ভর্তি পেটেই করা যায়। কোনো আসন খাবার খেয়ে খেয়েই করা যায় না, কিন্তু এটা এমন একটা আসন যে তুমি ভর্তি পেটে বসে করতে পারো। এবং আরো একটা ভালো খবর, এইটা বসে যদি তুমি চুল আঁচড়াও তাহলে চুল কালো হবে। এইটা স্যার ভালো বলেছেন, বজ্রাসনে বসে যদি চুল আঁচড়াও তাহলে চুল কালো হবে। কতজন তো চুল কালো করার জন্য ঘুরে বেড়াচ্ছে নাকি। চলো, এই আসনটার নাম বজ্রাসন এবং এইটা পূর্ণ আহারের পর একমাত্র আসন যা করা যায়, আর কোনো আসন পূর্ণ আহারের পর করা যায় না। তো দেখো, আমার প্যানক্রিয়াসটা আছে ঠিক আমার নাভির বাম দিকে, তাহলে একে আমাকে প্রোডাক্ট করতে হবে, অর্থাৎ এ ঘুমিয়ে পড়েছে, একটু জাগাতে হবে। হয় না, স্টুডেন্টরা অনেকে ঘুমিয়ে যায়, পরীক্ষার আগেও ঘুম ভাঙে না, তাকে ঠেলে ঠেলে ঘুম ভাঙাতে হয়। ঠিক আমাদের সেই কাজটাই বডির জন্য করতে হবে। দেখো, আমি দুটো পশ্চার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নাভির উপর প্রথমে বাম হাত, তারপর ডান হাত। কী করে করবো? শ্বাস আগে বের করে দেবো। যখন ব্যায়াম করার নিয়ম হচ্ছে, ব্যায়াম করার সময় নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে যাওয়া, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাওয়া। কি বললাম? নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকবো। এটা ব্যায়াম করার প্রত্যেকটি ক্ষেত্রে আমি স্টেপগুলো দেখাবো। নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাবো। তো চলো, নিঃশ্বাসটা প্রথমে বের করে দেবো পেট থেকে। করে দেওয়ার পর দেখে পেটের এই অংশটা একটু গর্ত হয়ে যাচ্ছে। নাভির উপরে প্রথমে বাম হাত রাখবো, তারপর ডান হাত, তারপর ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো। আমাকে এইটাকে অ্যাক্টিভ করতে হবে, সোজা কথায়। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে আসবো। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ অনেকগুলো পশ্চাৎ তোমাদেরকে দেখাবো, একটার জন্য বেশি সময় আমি নষ্ট করছি না। এটাই দ্বিতীয় নাম্বার পশ্চারেও করা যায়। নাভির বাম দিকে দুটো মুঠি হিসাবে দেখা যায় এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে, এই ব্যায়ামটা আমরা করতে পারি। তো দেখো, এই যে পশ্চারটা আমি তোমাদের দেখালাম, এইটার নাম কি বললাম? কার মনে আছে? বজ্রাসন। তো এইটা, আর আমি যে পশ্চারটা দেখালাম প্রথমে একবার নাম বলেছি, কার মনে আছে? মাইন্ড আমাদের কতটা চঞ্চল, ভালো করে ভেবে দেখো, কতটা দ্রুত আমাদের ছুটছে। এটার নাম কি বলেছিলাম? মণ্ডূকাসন। মণ্ডূক মানে ব্যাং, সংস্কৃততে ব্যাঙাসনও বলা হয় একে। তো চলো, এরপর দেখাচ্ছি শশকাসন। শশক মানে হচ্ছে খরগোশ, খরগোশের মতো আসন। যতগুলো পশ্চার আমি তোমাদের দেখাবো, কোনো একটা পশু পাখির নামে এগুলো নাম দেওয়া হয়েছে, কোনো একটা প্রাণী নামে নাম দেওয়া হয়েছে। তো চলো, এরপর শশক মানে হচ্ছে খরগোশ, খরগোশ আসন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে যাব। নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাব। যাদের সমস্যা, যেমন স্যার বললেন 60 ইউনিট প্রায় নিতে হচ্ছে ইনসুলিন, 60 ইউনিট। এইটা দিন দিন বাড়তে থাকবে যদি কন্ট্রোল না করা হয়। কিন্তু আপনার কাকুর বয়স কত? 52, মানে অনেকটাই বয়স। সেই বয়সে গিয়ে ব্যায়াম আবার করা একটুখানি কঠিন, সংগ্রামের সঙ্গে। তো যাদের বয়স বেশি বজ্রাসনে বসতে পারবে না, তুমি যদি আমাকে এইভাবে 1 ঘন্টাও বসতে বলো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যখন প্রথম করতে যাবে তুমি পারবে না, সমস্যা উৎপন্ন হবে তোমার যদি অভ্যাস না থাকে। তো দেখো, যাদের যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, এইভাবে বসতে পারবে না, তাদের জন্য আমি একটা পশ্চার দেখিয়ে দিচ্ছি, যোগ মুদ্রা আসন। নামগুলো মনে রাখবে পশ্চারে। যদি মনে না থাকে, আমাদের চ্যানেলে গিয়ে একবার শুনে নিতে পারো। ভিডিওটা কালকের মধ্যেই আমরা দেবো, এই ভিডিওটা একবার শুনে নিতে পারো। দেখো, যোগ মুদ্রা আসন, পদ্মাসনে বসবো আমরা। এরপর যে বাড়িতে যখন যাবে সবাই, মেরুদণ্ড সোজা করে বসবে। আজকের দিনে আমাদের কারোর মেরুদণ্ড সোজা নেই, সব বেঁকে গেছে। L4 L3 গন্ডগোল হয়ে গেছে সবার। কোনো ব্যক্তির মেরুদণ্ড সোজা নেই, সব মেরুদণ্ড বেঁকে গেছে। তাই তোমাদেরকে বলবো, যখন বসবে মেরুদণ্ড সোজা করে বসবে, স্পন্ডেলাইসিসের সমস্যা হবে না। স্পন্ডেলাইসিসের ব্যাপারে আমি আসছি, এরপরেই স্পন্ডেলাইসিসের ব্যাপারে আসছি আমি।
চলো, যখন বসবে মেরুদণ্ড সোজা করে বসবে, যে জায়গায় বসবে মেরুদণ্ড সোজা করে বসবে। তো মেরুদণ্ড সোজা করে বসে পশ্চারটা কিন্তু সে একই রকম। কিরকম? নিঃশ্বাস ছেড়ে দিয়ে প্রথমে বাঁ হাত দিলাম, তারপর দেখো ডান হাত দিলাম এবং সামনের দিকে ঝোঁকা, আস্তে আস্তে আবার পিছনের দিকে আসা। এই আসনটার নাম হচ্ছে যোগ মুদ্রা আসন। আমার আর এক ভাই আছে দেবজিৎ, আমি দেবজিৎকে বলবো যে ময়ূরাসনটা একবার এখানে করার জন্য। ময়ূরাসন এখানে একটা করে থাকবে, ময়ূরাসনটা ও করবে, একবার তোমরা দেখবে। এই যে আসনটা ও এখন করবে, এও একজন যোগা ট্রেনার, এ সায়েন্সের স্টুডেন্ট, এর সঙ্গে সঙ্গে যোগ করেছে। এখন যে আসনটা করছে সেটার নাম ময়ূরাসন বা ময়ূরী আসন। দেখো ঠিক এই যখন পশ্চারটা করছে, ভালো করে দেখো, প্যানক্রিয়াসের উপর চাপ পড়ছে এবং ইনসুলিন এখান থেকে বেরিয়ে রিপ্রোডাক্ট হবে এই অংশে। এই ব্যায়ামটার নাম ময়ূরাসন। এই যে পশ্চারটা এখন করছে চলছে, তো এই আসনটার নাম হচ্ছে ময়ূরাসন। তো যাদের যাদের সুগার আছে, আমি বারবার বলবো যে এই পশ্চারগুলো করার জন্য অবশ্যই তোমরা এই পশ্চারগুলো করবে। অনেকেই ভাবছো টিফিন পেয়ে গেছে আর থাকার কি দরকার। আমি তোমাদেরকে আবার বলছি, দুদিন পরে শরীর খারাপ হবে, ডাক্তারখানায় যাবে। যদি আমরা রোগী হয়, যদি আমরা শরীর অসুস্থ হয়, তাহলে কত কত সমস্যা দেখো। আমি মেনে নিচ্ছি যে তোমাদের বাড়িতে হয়তো তুমি যদি কালকে অসুস্থ হয়ে যাও, তোমার কি কি সমস্যা আসবে দেখো। প্রথম হবে অর্থ নষ্ট, দ্বিতীয় হবে সময় নষ্ট, চতুর্থ হবে মানসিক পরিস্থিতি নষ্ট। তোমাদের কারোর বাড়িতে কোনো একজন যদি অসুস্থ হয়, বাকি সবার মেন্টালি সমস্যা হয় কি হয় না বলো আমাকে? তাহলে আমাদের বাড়িতে একজনও যদি সমস্যাগ্রস্ত হয়, তার জন্য আমরা সবাই ভুগি। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের পরিবারের সবাই সুস্থ থাকে, আমাদের গ্রামের সবাই সুস্থ থাকে, আমাদের সমাজে সবাই সুস্থ থাকে। আর বিশেষ করে এটা এনএসএস এর প্রোগ্রাম, তোমরা সেবা প্রকল্পের কাজ করছো, সুতরাং আজকে একটু কষ্ট না হয় করলে আমি তোমাদের জন্য একটুখানি বলবো যে একটুখানি কষ্ট করো, তাহলে অনেক কিছু শিখতে পারবে অন্তত যাওয়ার সময় বলবো। চলো দ্বিতীয় পশ্চারে চলে আসি, যে মোটা হয়ে যাওয়া। যদি আমরা মোটা হয়ে যাই, প্রথমত হচ্ছে শরীর একটা বেঢপ লাগে দেখতে, কোনো পোশাক ঠিকঠাক পরা যায় না, মান সম্মানের ব্যাপার কোনো জায়গায় যেতে গেলে। এখন কেউ কেউ পাতলাও আছে, অনেকে ভাবছে আমি তো পাতলা, তাহলে আমি কি করবো? তার জন্য আসছি, মোটা কাজটা সারিয়ে নিয়ে পাতলাতে আসছি। ঠিক আছে, মোটাগুলোকে একটু ঠিক করে নিয়ে তারপর পাতলাতে আসছি। তো চলো, মোটা হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কোলেস্ট্রল জমে যাওয়া আমাদের শরীরের মধ্যে। আমরা যে এখন তেল খাচ্ছি, এই তেলের মধ্যে বেশিরভাগ দেখবে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল মানে কি? পরিশুদ্ধ তেল। পরিশুদ্ধ তেল মানে কি? যে সরষের তেলটা উৎপন্ন হয় তার মধ্যে আবার কেমিক্যাল মিশিয়ে তাকে পাতলা করা হচ্ছে, ডবল রিফাইন্ড, ট্রিপল রিফাইন্ড, 3 বার পরিশুদ্ধ করছে। মানে সেই তেলে খাদ্য গুণ বলে আর কিছু থাকে না। সাধারণত তেলের মধ্যে যে গুণগুলো থাকে, HDL হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, LDL লো ডেন্সিটি লিপোপ্রোটিন, VLDL এই উপাদানগুলো তেলের মধ্যে থাকে। তো HDL এটা আমাদের শরীরে কাজে লাগে, আমাদের উপকারী। এই কোলেস্ট্রলটা হচ্ছে আমাদের শরীরে উপকারী। কিন্তু যখন তোমার মধ্যে VLDL জমতে থাকবে, তখন তোমার মধ্যে কোলেস্ট্রল জমবে। এখন তোমার শরীর যদি মোটা হয়, আমার শরীর যদি মোটা হয়, কোন কোন জায়গায় ফ্যাট জমবে? শরীরের 2 দিকে ফ্যাট জমবে, পেটের মধ্যে ফ্যাট জমবে, পিঠের এই সাইডটা ফ্যাট জমবে, পায়ের মধ্যে ফ্যাট জমবে, কাঁধের এই সাইডটা ফ্যাট জমবে। এবং এই ফ্যাট কিন্তু একদিনে জমে না। কি করে জমে তাহলে সেটা দেখো, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখায়। যাদের যাদের বাড়িতে রান্নাঘরটাতে স্লেট পাথর বসানো আছে, ভালো করে দেখবে তেল চিটচিটে বেঁধে দেয়, দেখেছো? এই তেল চিটচিটে একদিনে হয় না, কিন্তু ধীরে 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 লেয়ার জমতে থাকে ওই স্লেট পাথরের উপর। ঠিক তোমার আমার শরীরের মধ্যেও একই জিনিস হয়। তুমি যখন কোলেস্ট্রল জিনিস বেশি খাচ্ছ, তেল জাতীয় জিনিস, রাস্তায় বা মানে বাজারের ভিতরে যে সমস্ত জিনিসগুলো আমরা ফাস্ট ফুড যেগুলো কিনে নিয়ে চলে আসছি, খেয়ে নিচ্ছি, এখানে ব্যাড কোলেস্ট্রলগুলো। এবং এই যেসব দোকানগুলোতে দেখবে সিঙ্গারা ভাজে, চপ ভাজে, এই যে তেল, এই তেলটাকে বলা হয় ট্রান্স স্যাচুরেটেড তেল।
দেখবে 22 বছর ধরে সেই তেলটার বয়স চলে আসছে। যেদিন দোকান খুলেছিল সেদিন শুরু করেছিল, আজও সেই তেল চলে আসছে। মানে খানিক কমে গেলেই তো আবার ঢেলে দেয়, তেলটা চেঞ্জ করে না, খানিক কমে যাচ্ছে আবার ঢেলে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, ওই তেলটা ফুটে 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 ওর গুণ বলে কিছুই নেই। এবার যেই তোমার শরীরে ঢুকবে অগ্নি তোমার শরীরকে খারাপ করতে আরম্ভ করবে। সেই জন্য এই জাতীয় খাবারের হাত থেকে সরে এসো। ইচ্ছা হলেও মাসে একবার খেলে বা দুবার খেলে সেটা আলাদা কথা। তোমাদের টিফিন দেওয়া হলো, সেখানে যদি সিঙ্গারা থাকে, আমি দেখিনি কি আছে, যদি থাকে সেখানে হয়তো খেলে সেটা আলাদা কথা। কিন্তু তুমি প্রত্যেক দিন খেয়ে নিচ্ছ, কলেজে আসছো, কলেজে টিফিনের টাকা দিচ্ছে বাবা মা, সেই টাকাতে তুমি সিঙ্গারা চপ কিনে খেয়ে নিচ্ছ। এটা কিন্তু ভীষণ বিপদ, মেয়েদের ক্ষেত্রে আরও বিপদ। আমি আসছি কী কী সমস্যায় পড়বে তোমরা। তো চলো, কোলেস্ট্রল কিভাবে কমানো যায়, ফ্যাট কিভাবে কমানো যায়, তার কিছু পশ্চার আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। শরীরের এই সামনের এবং পিছনের ফ্যাট কমানোর জন্য যে পশ্চারগুলো তোমরা করতে পারো, সেটা হচ্ছে নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে, তোমাদের বলেছিলাম ছাড়তে ছাড়তে সামনের দিকে এবং নিতে নিতে পিছনের দিকে যাবো। নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাবো, যতটা পারবো, তোমার সামর্থ্য যতটা, তোমার যাকে তুমি বলবে তার শরীরের সামর্থ্য যতটা। কেউ করছে দেখে তুমি ব্যায়াম করতে যাবে না, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। দেখো, আস্তে আস্তে নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে। এইটা এই দুই সাইডের চর্বি কমানোর জন্য। এবার এই দুই সাইডের চর্বি কমানোর জন্য আছে। দেখো, আস্তে আস্তে ধীরে ধীরে ডান দিকে যাব। তুমি যখন এই ব্যায়ামটা করবে, তুমি এই জায়গা থেকেই বুঝতে পারবে তোমার শরীরে ফ্যাট কতটা জমে আছে, একদম এঁটে লেগে যাবে। তুমি করলে এটা বুঝতে পারবে তোমার শরীরে কোলেস্ট্রলের পরিমাণ কতটা আছে। তুমি যতটা পারবে এই দুই সাইডের চর্বি কমানোর জন্য আমি কিন্তু বলছি। এবং তাড়াসন, হাইট বাড়ানোর জন্য মোক্ষম আসন, তাড়াসন। এই তাড়াসন দেখো, এটার সঙ্গে কি লিঙ্ক আছে আমি সেটাও দেখাচ্ছি। তাড়াসন ধীরে ধীরে পা এবং হাত উপরের দিকে উঠবে, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, ধীরে ধীরে উপরের দিকে টেনে। কেউ হয়তো আর্মিতে যেতে যাও, 2 ইঞ্চির জন্য হচ্ছে না, এমন কেউ আছো। কেউ বিএসএফে যেতে চাও, কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেতে চাও, মেয়েদের মধ্যেও কেউ আছো এমন যে 2 ইঞ্চির জন্য আমার হয়নি, 1 ইঞ্চির জন্য আমার হয়নি, বাদ দিয়ে দিয়েছে, এমন কেউ, এমন কেউ আছে? কতর জন্য বাদ গেছো? 1 ইঞ্চির জন্য না 2 ইঞ্চির জন্য? হাইরে কত না বাদ গেছো কতর জন্য? কখনো লাইনে বাদ গেছে এমন হয়েছে? আচ্ছা দেখো, তাড়াসন, এই আসনটার নাম কি বললাম? ধীরে ধীরে উপরের দিকে ওঠা এবং ধীরে ধীরে নিচের দিকে যাওয়া। এইটাও দেখো, তুমি এই দুই সাইডে পশ্চাৎ কমানোর জন্য তাড়াসনকে তির্যক তাড়াসন বলে। ব্যায়াম করার পরে একটুখানি কিন্তু থাকতে হবে, 5 সেকেন্ড 7 সেকেন্ড, তুমি যতটা পারো। একে বলা হয় তির্যক তাড়াসন। এবার দেখো, তোমাদের পেটের চর্বি কমানোর জন্য মোক্ষম যে আসনটা দেখাচ্ছে, দেখো সিট আপ। এইটা ব্যায়াম চর্বি কমানোর মোক্ষম। এটার নাম কি বললাম? সিট আপ। তুমি 50 60 যতবার পারো করবে। যার যার কোলেস্ট্রল বেশি আছে, মোটা বেশি হয়ে যাচ্ছে, একটা ব্যায়ামের শুধু একটা গুণ নেই, অনেক গুণ আছে। আমি মেন গুণগুলোর জন্য আমি তোমাদের বলছি, একটা গুণ দেখো। এরপর আর একটা পশ্চাৎ তোমাদের দেখাচ্ছি, সিট আপ। একটুখানি কঠিন হবে এটা, যে পারবে করে নেবে। খেয়ে খেয়ে অনেক জমিয়েছে, তো এবার বার করতে গেলে তো একটু বাবু পরিশ্রম করতেই হবে। অনেক দিন থেকে মাল মশলা জমে আছে শরীরের মধ্যে, সুতরাং বার করতে গেলে ততটাই কঠিন। মোটা হওয়াটাও যেমন অনেক সময় সাপেক্ষ, পাতলা হওয়াটাও কিন্তু সময় সাপেক্ষ। তো চলো, যে ব্যায়ামগুলো তোমাদের দেখালাম সেগুলো হচ্ছে কিভাবে শরীরকে ফিট রাখা যায়, কিভাবে পাতলা করা যায় যারা মোটা হয়ে গেছে। এখন কত ওয়েট থাকা দরকার আমি একটু বলে দিই, কার কত ওয়েট থাকা দরকার।
বলছে যে পার ফুটে, যেমন একজন বললে যে আমার হাইট হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি, এখন পার ফুটে 12 কিলো করে ওয়েট থাকা দরকার। তার মানে কত? 5 ফুট যদি কারো হাইট হয় তাহলে 5 12 60 কিলো ওয়েট ঠিক আছে, বা 2-3 কিলো কম থাকলে ঠিক আছে। কিন্তু কারোর হাইট হচ্ছে 5 ফুট, তার ওজন হয়ে গেছে 70, এটা কিন্তু একদম বেকার। কারোর হাইট 6 ফুট, তাহলে 6 12 72 জায়গায় 70 থাকলে ঠিক আছে। এখন তার ওয়েট হয়ে গেছে 85 90, এটা কিন্তু কমানোর চেষ্টা করতে হবে। সুতরাং যার হাইট যতটা সেই অনুযায়ী ওয়েট থাকা দরকার। ওভার ওয়েট কিন্তু শরীরের জন্য খুব খারাপ। এই ওভার ওয়েট যেমন খারাপ, তেমন কম ওয়েটও কিন্তু শরীরের জন্য খারাপ। সেই জন্য তোমাদের বললাম না, সমাপ্তাং যোগ উচ্চতে, ব্যালেন্স রাখাটাই হচ্ছে যোগ। জীবনে ব্যালেন্স রাখাটাই হবে যোগ। তো চলো, মোটা যারা যারা ভাবছো যে পাতলা হবো, পুজোর আগে শরীরটাকে একটু ফিট করে নেবো, তাদেরকে আমি অনুরোধ করবো যে আচ্ছা, তোমাদের কি ভালো লাগছে না? যদি বলো ভালো লাগছে না, আমি বন্ধ করে দিচ্ছি। কারণ কোনো স্যারকে তোমাদেরকে বলতে হচ্ছে যে চুপ করো, এটা বড্ড খারাপ। আচ্ছা, তোমাদের এই কথাগুলো বারবার বলতে ঢুকে যাও, যারা যারা ঢুকবে তারা ঢুকে যাও। যাদের দেখো, তোমাদের এই যে আমাকে নিয়ে এসছে, তোমাদের ভালোর জন্য না খারাপের জন্য? নয় জ্ঞানেন সদৃশং পবিত্র নিমা বিদ্যাতে, জ্ঞান দরকারের জন্য, তোমাদের ভালোর জন্য তো নিয়ে এসছে। এটা কি শুধু স্যারের ভালো হবে বা মঙ্গল হবে এমন কিছু আছে নাকি যে স্যার ডেকে নিয়ে এসছে শুধু স্যারের উপকার হবে? তো চলো, আমি দেখালাম তোমাদের সুগারের জন্য, আমি দেখালাম তোমাদের মোটাপার জন্য। এবার আমি চলে আসি স্পন্ডেলাইসিস বা কোমর যতগুলো সমস্যা হয় ধীরে ধীরে সেগুলো আমি আলোচনা করব। চলো, একটুখানি হাত তোলো তো, কার কার স্পন্ডেলাইসিসের সমস্যা আছে? আচ্ছা, একজন হাত তুলেছে। তোমার কি নাম একটুখানি বলো, তোমার নামটা বলো একটু। সোমদত্তা হাত তুলেছে, স্পন্ডেলাইসিসের সমস্যা। যখন একজন হাত তুলবে বা কিছু বলার চেষ্টা করবে, পাশের জন হাসবে না, এটাই সব থেকে খারাপ জিনিস। তোমার ওই হাসির জন্য সে তার সমস্যাটা আমাকে আর বলবে। সমস্যাটা যেমন ওর সঙ্গে সঙ্গে অনেকের এরকম সমস্যা, কেউ হয়তো লজ্জার জন্য বলছো না, সেই জন্য যখন ও বলতে চাইছে কিছু, তখন পাশের জন হাসবে না। তোমার সমস্যাটা তুমি আমাকে বলো যে এই আমার সমস্যা হচ্ছে। তো চলো, স্পন্ডেলাইসিসে আর কার সমস্যা আছে? লজ্জা করলে কিন্তু রোগ ঠেকানো যাবে না। তো চলো, স্পন্ডেলাইসিস দু ধরনের হয়। তো এই একটা হচ্ছে ঘাড়ের সমস্যা, একটা হচ্ছে কোমরের সমস্যা। তো সার্ভিক্যাল স্পন্ডেলাইসিস এবং লাম্বা স্পন্ডেলাইসিস। লাম্বা স্পন্ডেলাইসিস কোমরেরটাকে বলা হয়, সার্ভিক্যাল স্পন্ডেলাইসিস ঘাড়েরটাকে বলা হয়। তো কেন এই স্পন্ডেলাইসিস হয়? যারা যারা বাইক চালাও, কোন কোন ছেলেরা বাইক চালাও অত্যাধিক? কোন কোন ছেলেরা বাইক অত্যাধিক চালাও? স্যার, এই হলের সামনে সবাই আছে, কি করে আমি হাত তুলে বলবো যে বাইক চালাই? আচ্ছা চলো, যে যে চালাও বা স্যারদেরকেও বলবো, যারা হয়তো অনেক দূর থেকে কলেজে আসছেন, তাদেরকে বলবো যে শরীরের প্রতি যত্ন নিন, নইলে কিন্তু এই বডিতে যে অঙ্গগুলো আছে, পার্টসগুলো আছে, এগুলো খুব মূল্যবান পার্ট। সেটা হার্ট হতে পারে, সেটা কিডনি হতে পারে, আমাদেরই অযত্নের কারণে সেগুলো নষ্ট হতে পারে, নষ্ট হয়ে যায়। একটা হার্ট যতক্ষণ পর্যন্ত পারে চেষ্টা করে আমাকে বাঁচানোর জন্য, সে যখন আর পারে না তখন হার্ট ফেল করে। হার্ট এমনিতে ফেল করে না, সে চেষ্টা করে যত দূর পারা যায়। কিন্তু কেউ যদি বিড়ি সিগারেট মদ গাঁজা খেয়েই যায়, তাহলে কতক্ষণ সেই অঙ্গটা আর সহ্য করবে? একটা মাত্রা থাকা দরকার, শরীরের অঙ্গগুলোকে বাঁচানোর জন্য একটা মাত্রা থাকা দরকার। সেই জন্য দেখো, চলো আমি স্পন্ডেলাইসিসের সমস্যায় চলে আসি। ঘাড়ের সমস্যাকে বলা হয়, আর কোমরের সমস্যা লাম্বা স্পন্ডেলাইসিস। এই পেটের, তো এই কোমরের এবং ঘাড়ের দুটো সমস্যার কথাই আমি বলবো একে একে। দেখো, আমি ঘাড়ের স্পন্ডেলাইসিস যদি কারোর হয়ে থাকে, তোমার ঘাড়ের না সোমদত্তা, ঘাড়ের না কোমরের? কোমরের সমস্যা হয়। কি কি সমস্যা হয়? বসতে সমস্যা হয়, মানে বসলেই ব্যথা অনুভব হয় প্রচণ্ড। ডাক্তার কিছু দেখিয়েছিলেন? কোনো সেরেছে?
আমি চাইবো আর কারোর অবস্থা যেন সন্দত্তার মতো না হয়। ঘরে আগুন লেগে গেলে তখন আর জল কোথায় আছে ছুটে আর কি লাভ হবে। ঘরে আগুন লাগার আগে জল রেডি করে রাখো, যাতে আগুন লাগলে আমি নেভাতে পারি। শরীর খারাপ হয়ে গেলে তোমার আর ছোটাছুটি করে কি হবে, সেই জন্য আগে থেকেই ব্যবস্থা রাখো আমার শরীরটা যেন সুস্থ থাকে। তোমার যত্ন তোমাকেই নিতে হবে তোমার শরীরে। তো চলো, সোমদত্তা বললো কোমরের সমস্যা, বসলে যন্ত্রণা হয়, নানা রকম সমস্যা। এখন কোনো রোগ যদি কারোর না হয় তাহলে বুঝবে না তার জ্বালা কতটা, সামান্য পা তোলাটাও কতটা রিস্ক, কতটা কঠিন অবস্থা। সামান্যখানি পা তোলাটাও, যা কোমরে বেদনা হয়েছে সেই বুঝে, সামান্যখানি পা তোলাটাও কতটা সমস্যাজনক। তো চলো, ওই যার যার ঘাড়ের সমস্যা হয়নি এখনো তাদেরকে বলবো এই পশ্চাগুলো দেখো তো, ওখানে বসে বসে করতে পারছো কিনা। প্রথমে বাঁ থেকে ডান দিকে ধীরে ধীরে ঘোরানো। আমি কয়েকটা পশ্চার দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাঁ থেকে ডান দিকে ঘোরানো, আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। ডাইনে থেকে বাঁয়ের দিকে ঘোরানো। এরপর আস্তে আস্তে মাথাটাকে উপরের দিকে নিয়ে যাওয়া। তুমি ডাক্তারখানা গেলে এই পশ্চাগুলো দেবে যার যার স্পন্ডাইটিসের সমস্যা হবে। আর দেখবে স্পন্ডাইটিস সমস্যা হলে এখানে বেল্ট দিয়ে স্টেবল করে দেওয়া হয়, যাতে এখানে নড়াচড়া না হয়, স্টেবল করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমাদের এই যে পিছনের দিকে সুষমনা কাণ্ডটা আছে, ভালো করে দেখো, এখানে 33 জোড়া ভার্টিকা আছে। এই ভার্টিকাগুলোর মধ্যে স্পেস আছে সামান্য। আমি ছবিটা দেখাতে পারলে ভালো হতো। যখন তুমি বাইক চালাচ্ছ বা কোনো সমস্যার জন্য জোর আঘাত হচ্ছে, তখন কী হচ্ছে, যদি এই 33 জোড়া ভার্টিকার মধ্যে কোনো জায়গায় স্পেস কমে যায়, তখনই যন্ত্রণা আরম্ভ হয়। স্লিপ ডিস্কও হতে পারে এর জন্য, অর্থাৎ কোনোটা অর্থাৎ বেরিয়ে যাওয়া একটা অংশ থেকে, সেটা অপারেশনের পর্যায়ে চলে যায়। তো আমি বারবার বলবো যে এই স্পাইনকে যদি ঠিক না রাখো, তাহলে কিন্তু মেরুদণ্ডকে যদি সোজা না রাখো, তাহলে কিন্তু খুব সমস্যা। সেই জন্য কী কী সচেতনতা আমাদের নিতে হবে দেখো। প্রথমে আমি তোমাদের দেখালাম ঘাটটাকে বাঁয়ে থেকে ডাইনে ঘোরানো, ডাইনে থেকে বাঁয়ে ঘোরানো, মাথাটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাওয়া, নিচের দিকে নিয়ে আসা, এবং নিজের হাতকে প্যারালালভাবে কানের পাশে রাখা। এই মাথা দিয়ে হাতকে ফিরবে, হাত দিয়ে মাথাকে ফিরবে, কেউ কারো জায়গা থেকে সরে যাবে না। মাথা দিয়ে হাতা, এই হাত দিয়ে মাথাকে ফিরবে আর মাথা দিয়ে হাতকে ফিরবে। এই দুটো অংশ করবে এবং আস্তে আস্তে ঘাটটাকে নিচের দিকে নামানো, এইদিকে নিয়ে যাওয়া। যতটা পারবে, তোমার যতটা সামর্থ্য হবে। ইচ্ছা না হলেও করবে। খারাপ কাজ ইচ্ছা হবে করতে, করবে না। ভালো কাজ ইচ্ছা হবে না। সকালে উঠতে ইচ্ছা হবে না, কলেজ আসতে ইচ্ছা হবে না, খাবার ঠিকমতো টাইমে খেতে ইচ্ছা হবে না। তাহলে যেগুলো ভালো কাজ সেগুলো ইচ্ছা না হলেও করবে, যেগুলো খারাপ কাজ সেগুলো ইচ্ছা হবে করবে না। কারণ জীবনটা অনেক বড়, এখন অনেক ছোট আছো, সেই জন্য তোমাদের কথাগুলো বলা। সেই জন্য সকালে উঠে ব্যায়াম করার ইচ্ছা হবে না, তবুও করবে তোমরা। তাহলে ঘাড়ের জন্য এই ব্যায়ামগুলো, স্পন্ডলাইসিসের জন্য এই ব্যায়ামগুলো তোমাদের করার কথা বলা হলো। এবার চলো আমি চলে যাই তোমাদের কোমরের সমস্যা। যার হয়েছে সে তো, যেমন সোমদত্তার কোমরের সমস্যা হয়েছে, সে তো এখন এগুলো করতে পারবে না। ঈশ্বরের কাছে কামনা করবো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং এই ব্যায়ামগুলো যেন ও করতে পারে। তোমাদের যাদের কোমরের এখনো সমস্যা হয়নি তাদেরকে আমি অনুরোধ করব, এই পশ্চারগুলো এখন যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো যেন অবশ্যই তোমরা করবে। তো চলো, কোমরের সমস্যার জন্য দেখো, চাক্কি পেশা। আগেকার দিনে মায়েরা দেখবে চাল ভাঙতো বা গম ভাঙতো, ধীরে ধীরে কোমরটাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাওয়া এবং পিছনের দিকে নিয়ে আসা। ধীরে ধীরে যতটা পাচ্ছ, ক্লক অনুযায়ী এবং অ্যান্টি ক্লক অনুযায়ী, অর্থাৎ সমানভাবে এবং বিপরীত দিকে যতবার পারবে, ক্লক অনুযায়ী এবং অ্যান্টি ক্লক অনুযায়ী। 10, 15, 20 তোমার সামর্থ্য মতো। পেটের চর্বিও এর দ্বারা কমবে। এইটার নাম কি বললাম? চাক্কি পেশা। দ্বিতীয়ত চলে আসছি ভুজঙ্গাসন। ভুজং শব্দ হচ্ছে যে সর্প, সর্পাসন বলা হয়। এর দুটো পশ্চার আছে, আমি দেখাচ্ছি দুটো পশ্চারই। এইটা একটা পশ্চার ভুজঙ্গাসনের, এইটা একটা পশ্চার, এবং
তুমি যদি একটা প্র্যাকটিস করো মিনিটে তুমি 50 বার পর্যন্ত করতে পারবে, একটু তাড়াহুড়োর মধ্যে করতে পারবে। তোমার কোমর যদি ঠিক থাকে তাহলে তুমি করতে পারবে, নইলে কিন্তু করতে পারবে না। এটার নাম কি বললাম? ভুজঙ্গাসন। মনে থাকবে সবার, ভুজঙ্গাসন। তো চলো এরপর আমি যে পশ্চাৎটাতে চলে যাই, অর্ধচন্দ্রাসন, আধখানা চাঁদের মতো আসন, অর্ধচন্দ্রাসন। দেখো আস্তে আস্তে ধীরে ধীরে পিছনের দিকে যাব, যতটা পারবো তোমার সামর্থ্য মতো তুমি যাবে, তোমার সামর্থ্য মতো, এবং একটা পশ্চারে কিছুক্ষণ থাকার চেষ্টা করবে। ওষুধের যেমন ডোজ থাকে 250 mg, 500 mg, 300 mg, এটা একটা ডোজের কাজ করবে তোমার শরীরের মধ্যে। সেই জন্য একটুখানি তোমার কিন্তু ওই পশ্চাতে থাকতে হবে যতক্ষণ বাঁচছো। প্রথম দিনেই পারবে না, চেষ্টা করলে ধীরে ধীরে বাড়বে। এইটার নাম কি বললাম? অর্ধচন্দ্রাসন। এরপর যে পশ্চাৎটা দেখাচ্ছি সেটা যে উষ্ট্রাসন, সব কিন্তু কোমরের জন্য দেখাচ্ছি এখন। এইটার নাম কি বললাম? উষ্ট্রাসন। এগুলো শুধুমাত্র কোমরের সমস্যায় নয়, মোটা হয়ে যাচ্ছ তারও কিন্তু এগুলো উপকার দেবে। তো চলো এই যে পশ্চাগুলো তোমাদেরকে আমি এখন দেখালাম, সেটা হচ্ছে কোমরের সমস্যা মেটানোর জন্য। আমি চেষ্টা করবো, বলবো যাতে তোমাদের কারো কোমরের সমস্যা যাতে না হয়। এবার চলো আমি চলে যাচ্ছি থাইরয়েডের জন্য। আমি একটু তাড়াতাড়ি বলছি, কারণ না বললে শেষ করতে পারবো না। কে কে এমন আছো যে থাইরয়েডের সমস্যায় ভুগছো? থাইরয়েডের সমস্যায় কারো পরিবারের কোনো সমস্যা? থাইরয়েডের কার বলো, একটুখানি দাও, কি নাম বলো তোমার? বৃষ্টি। বলো থাইরয়েডের মানে কি মোটা হয়ে যাচ্ছে না শুকিয়ে যাচ্ছে, কি হচ্ছে? কে তোমার মা না কে তুমি নিজে? আচ্ছা তুমি ডাক্তার দেখিয়েছো? আচ্ছা বসো। কতদিন ধরা পড়েছে তোমার থাইরয়েড? 2 মাস আগে ধরা পড়েছে। চলো বসো, বৃষ্টি বসো। এইরকম বৃষ্টির মতো সমস্যায় যেন আর কাউকে পড়তে না হয়। তো চলো আমরা এবার জেনে নিই থাইরয়েড কি, অ্যাকচুয়ালি কেন হয়, কিভাবে সারানো যায়, এবং আমাদের কি ওষুধ এর জন্য আছে আমরা খানিক জেনে নিই। তো চলো, আমাদের গলায় দেখো একটা গ্রন্থি আছে, এটাকে হচ্ছে থাইরয়েড গ্রন্থি। আছে সবার? দেখো তো, আছে তো সবার? কনফার্ম? এখান থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়, TH, T4, T3। থাইরক্সিন এক ধরনের হরমোন। এই হরমোন যদি কমে যায় বা বেড়ে যায়, দুটোই রোগ। যদি বেড়ে যায় তাকে হাইপার থাইরয়েডিজম বলা হয়, আর যদি কমে যায় তাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়। এই হাইপোথাইরয়েডিজমের জন্য মোটা হয়ে যায়। কি বললাম বৃষ্টি, মনে থাকবে? হাইপোথাইরয়েডিজম। তুমি টেস্ট করেছো তোমার থাইরয়েড কত আছে দেখেছো? কত আছে দেখেছো? আচ্ছা ঠিক আছে, তোমার মনে যদি না থাকে তুমি বাইরে দেখে নিই, ঠিক আছে? কত আছে মনে আছে কিছু? আচ্ছা, পিসিওডি এটা মেয়েদের জন্য আর এক রোগ। চলো পরে আসছি আমি। হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। দেখো মোটা হয়ে যাচ্ছে, তুমি মোটা হয়ে যাচ্ছ, তুমি ভাবছো যে আমি খাবারের জন্য, কোলেস্ট্রলের জন্য মোটা হয়ে যাচ্ছি, কিন্তু দেখো থাইরয়েডের সমস্যার জন্য মোটা হয়ে যাচ্ছে। এই জন্য তুমি যদি সচেতন না থাকো তোমার শরীর সম্বন্ধে, তোমার শরীর খোকলা করে দেবে। এই রোগ আস্তে আস্তে ধীরে ধীরে তোমার বাড়িতে ঢুকে, যেমন একটা অসৎ ব্যক্তি কারোর বাড়িতে ঢুকলে পুরো বাড়িটাকে যেমন জঞ্জাল করে দেবে, ঠিক সেই রকম রোগ আস্তে আস্তে আরো 10টা রোগকে ডেকে নিয়ে আসবে। কিরকম? কেউ যদি ধরো মোটা হয়ে যায়, তাহলে পরবর্তী যে রোগগুলো তোমার আসবে সেটা হচ্ছে কিডনির সমস্যা হবে, হাই ব্লাড প্রেশার হবে, এই ধরনের নানা রকম সমস্যায় ভুগবে। তো চলো থাইরয়েডের সমস্যার জন্য কি কি ব্যায়াম আছে আমরা দেখে নিই। বৃষ্টি অবশ্যই করার চেষ্টা করবে, যে পশ্চাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 মাস করো, দেখো তুমি 1 মাস করলেই তুমি বুঝতে পারবে তোমার সমস্যা কমে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। তুমি এখন তোমার শরীরের ওয়েট করে নেবে, পরে দেখবে তোমার শরীরের ওয়েট আস্তে আস্তে কমে যাচ্ছে। চলো
এই থাইরয়েডের সমস্যা মেটাতে গেলে আমাকে এই অঙ্গটার ব্যায়াম করতে হবে। থাইরয়েডের সমস্যা যদি আমাকে মেটাতে হয় তাহলে এই অংশটার ব্যায়াম আমাকে করতে হবে। তাহলে থাইরয়েড কেন হয় সবাই বুঝতে পেরেছ? তাহলে আমি যদি থাইরক্সিন হরমোনকে আমি যদি ঠিকঠাকভাবে রিলিজ করতে পারি আমার বডি থেকে, তাহলে আমার হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম কোনোটাই হবে না। তো কি কি পশ্চার আছে, আমি এবার পশ্চারে চলে যাচ্ছি। দেখো, এর জন্য প্রথম আমি তোমাদের দেখাবো সর্বাঙ্গাসন, এরপর চলে যাব হলাসন। দেখো পশ্চারটা দেখে না, এই পশ্চারটার নাম হচ্ছে সর্বাঙ্গাসন। এটা যদি আমি পিছনের দিকে নিয়ে যাই তাহলে হয়ে যায় হলাসন। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমার কথা বলতে গলায় চাপ হচ্ছে। এই দুটো পশ্চার থাইরয়েডের সমস্যা মেটাবে। এর সঙ্গে তোমাদের যেটা আমি দেখালাম আগে, অর্ধচন্দ্রাসন এবং উষ্ট্রাসন, এই দুটোও কিন্তু তোমাদের থাইরয়েডের সমস্যা মেটাবে। বোঝা গেল পশ্চারগুলো? তাহলে সর্বাঙ্গাসন, হলাসন, অর্ধচন্দ্রাসন, উষ্ট্রাসন, ভূসঙ্গাসন সবগুলোই থাইরয়েডের সমস্যা মেটাবে। এই থাইরয়েডের সব থেকে ভালো ওষুধ হচ্ছে ধনে। কি স্যার কিভাবে খাবো, কখন খাবো? দেখো, এই সামনে শীতকাল আসছে, কাঁচা ধনে পাতা প্রচুর পাওয়া যাবে। এই কাঁচা ধনে পাতা 1 চামচ মতো ভালো করে পিষে নিয়ে তাকে গরম জলে ফুটিয়ে সকালবেলায় ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে পান করতে হবে। এখন যদি আমার কাঁচা ধনে পাতা না পাওয়া যায় তাহলে কি করব? তাহলে যে শুকনো ধনে পাওয়া যায়, ধনে কিনে নিয়ে গিয়ে সেই জল আমাদেরকে পান করতে হবে। এটা হচ্ছে থাইরয়েডের সব থেকে ভালো ওষুধ আমাদের ঘরোয়া। আজকে আমি তোমাকে যে কটা ওষুধের কথা বলবো আমি নিয়েও এসেছি, আমি তোমাদের দেখাবো যে এই সমস্যাগুলো মেটানোর জন্য তোমার 1 টাকা খরচা হবে না। একটা পয়সা তোমার, আমাদের বাড়িতে এখন সব থেকে বেশি সমস্যা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে অর্থ নষ্ট হওয়ার একটা মেন কারণ হচ্ছে রোগের দ্বারা। 5টা সদস্য থাকলে 5 রকম রোগ। একজনের কারো গ্যাসের সমস্যা, তো কারো স্পন্ডালাইসিসের সমস্যা, তো কারো কিডনির সমস্যা, নইলে কারো হার্টের সমস্যা, 10 জনের 10 রকম রোগ। তো চলো এই যে ওষুধগুলো আমি তোমাদের কিছু দেখাবো, কিছু আয়ুর্বেদিক ওষুধ আমি তোমাদের নিয়ে এসেছি দেখাবো। তো ধনে আমাদের থাইরয়েডের জন্য সব থেকে ভালো ওষুধ। তো চলো আমি কতগুলো ওষুধ তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে এগুলো আমাদের কী কী কাজে লাগে। দেখো আমি তোমাদের দেখাই। এই পাতাটা দেখো তো সবাই চিনতে পারছো কি না? কি নাম গো? আচ্ছা, অ্যালোভেরা বা অ্যালোভেরা বা ঘৃতকুমারী যাই বলো না কেন, এই পাতাটার নাম। তো এর কি কাজ তোমরা জানো? কি কাজ গো? একজনকে উঠে দাঁড়িয়ে বলো তো যে এটা কি কাজে লাগে? ঈশ্বর ন্যাচারাল ভাবে সৃষ্টি করেছে। দেখো, যারা যারা গ্লো ফেরাতে চাও, স্কিন গ্লো ফেরাতে চাও, যাদের যাদের রোদে নামলে সমস্যা হয়, ন্যাচারাল ঈশ্বর কেমন ক্রিম সৃষ্টি করেছে দেখো। তোমার বডির গ্লো যদি বাড়াতে চাও গোটা বডিতে ইউজ করতে পারো, এবং এত নর্মাল, কিছুক্ষণ পর দেখো শুকিয়ে যাবে, তুমি কিছু বুঝতে পারবে। তুমি মুখে থেকে চুলে, যার যা চুল ঝরে যাচ্ছে, চুলের জন্য মোক্ষম ওষুধ। যার যা চুল ঝরে যাচ্ছে, যার যা স্কিনের সমস্যা হচ্ছে, তবে ব্যবহার করার আগে অবশ্যই দেখে নেবে যে কুটকুট করছে কিনা। কেউ এমন আছে যে অ্যালোভেরা লাগে কুটকুট করে, সে কিন্তু লাগাবে না। যার স্কিনে সহ্য হচ্ছে না সে কিন্তু লাগাবে না। তাহলে এই অ্যালোভেরা প্রথম কাজ করে দেখো, স্কিনে লাগালে তোমার স্কিনে গ্লো বাড়বে। যে বিউটি ক্রিমগুলো তোমরা বাজার থেকে কিনে নিয়ে যাও, আমি তোমাদেরকে অনুরোধ করবো এগুলো ব্যবহার করো না। কেন না, কিছুদিন তোমার সৌন্দর্য বাড়াবে, এরপর মুখখানা বাঁদরের মতো হয়ে যাবে। কিছুদিন খুব ভালো লাগবে, ফেয়ার আসবে, এরপর একদিন এমন হবে যে মুখখানা একদম সাংঘাতিক আমাদের ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য এই ক্রিমগুলো থেকে দূরে থাকো, ন্যাচারাল ক্রিম ইউজ করার চেষ্টা করো। এবং এটা যদি তুমি খাও
যার যার গ্যাসের সমস্যা, পেটের যত রকম সমস্যা, তার মোক্ষম ওষুধ। নো টেস্ট, না টক, না মিষ্টি, না ঝাল। কে কে খেয়েছে অ্যালোভেরা? কে কে খেয়ে দেখেছে? একটা হাত তোলো দেখছি। কে কি খেয়ে দেখেছে অ্যালোভেরা? বলো, কোনো টেস্ট আছে? দেখো, অ্যালোভেরা অনেক রকম জাত হয়, এখন যেটা নিয়ে এসছে এটা কোনো টেস্ট নেই। যদি কারো চারা লাগে তো আমাকে বলবে, আমার বাড়ি যদি অনেকটা দূর, আমি উত্তম স্যারের কাছে পাঠিয়ে দেবো, চেষ্টা করবো। আমি একটা দেবজিতের সঙ্গে প্রকল্প নিয়েছিলাম যে চল অ্যালোভেরা দিই মানুষকে, কিন্তু এর গুরুত্ব না বুঝলে সে তো তাকে ব্যবহার করবে না, নষ্ট করে দেবে। আমি সবাইকে দিয়ে দেবো, কিন্তু কেউ যদি এর গুরুত্বটা না বোঝে, এ আমার কি উপকার করে, তাহলে সে তাকে নষ্ট করে দেবে। দেখো, এইটা কোনো টেস্ট নেই। 2008 সালে আমার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। 2008 সালে আমি তখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে MA করছি, 2008 সালের কথা। তো নিজে রান্নাবান্না করে খেতে হতো, প্রেসার কুকার বাস্ট হয়ে সেই গরম ডাল আমার মুখে এসে লাগে। ভেবে দেখে নাও কী হতে পারে। এরপর পুরো মুখে সব ছাল উঠে চলে আসে। শিয়ালদাতে নীলরতন মেডিকেল কলেজে যাই, সেখানে ট্রিটমেন্ট হয়, তারপর ছেড়ে দেয়। এরপর আমি অ্যালোভেরা ব্যবহার করেছি, তারপর কোনো রকম তুমি আর বুঝতে পারবে না যে আমার এরকম কোনো সমস্যা হচ্ছে। সেই জন্য যে ভাবছো যে একটু পরিষ্কার হতে চায়, স্কিনকে একটু ভালো রাখতে চায়, আমি বলবো যে অ্যালোভেরা ছাড়া আর কিচ্ছু ব্যবহার করবে না। যতই প্রোডাক্ট টিভিতে যত অ্যাড দেয়, তারা কিন্তু সেই প্রোডাক্ট ব্যবহার করে না, তোমাদেরকে ইউজ করে মাত্র। যারা যে প্রোডাক্টের অ্যাড দেয় তারা সেই প্রোডাক্ট ব্যবহার করে না, আমাদেরকে ইউজ করে মাত্র, ইউজ। তাদের কাছ থেকে তারা মানে আমাদেরকে পণ্য বস্তু বলে মনে করে, এর বেশি আর কিছুই নয়। তো অ্যালোভেরা খেলে পেটের সমস্যা মেটাবে, অ্যালোভেরা চুলে লাগালে চুলের সমস্যা মেটাবে, অ্যালোভেরা স্কিনে লাগালে স্কিনের সমস্যা মেটাবে, তাহলে এটা ব্যবহার করবো না কেন? দ্বিতীয়ত দেখো, আমি এবার চলে আসি, এইটা চেনো কিনা দেখো তো। এইটার নাম গিলোয় বা গুলুঞ্চ। চেনো কেউ? একটু হাত তোলো না। এটার নাম গিলোয় বা গুলুঞ্চ। সংস্কৃতে অমৃতা বলা হয়, গুজরাটিতে গুরবেল বলা হয়। অনেকগুলো নাম আমি তোমাদের বললাম। কেউ চেনো এই গাছটাকে? তো দেখো, এই গাছটার কি গুণ একটু জেনে নাও। এই কলেজেও খুঁজলে পাওয়া যাবে, আমি তো খুঁজিনি, এই কলেজে খুঁজলেও পাওয়া যাবে। এই যত্রতত্র সর্বত্র পাওয়া যায়, কিন্তু এইটার কি গুণ আমরা কেউ জানি না। এখন দেখো, ইমিউনিটি বাড়ানোর সব থেকে বেস্ট মেডিসিন হচ্ছে গুলুঞ্চ বা গিলোয়। কিভাবে খাবো, কখন খাবো, কতটা খাবো? তো চলো, এর পাতাগুলো একটু দেখো, আমি এনেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এর পাতাগুলো দেখো এই ধরনের লাভ আকৃতির পাতা, কোনো শুং নেই, উপরে নিচে কোনো রকম শুং নেই। যে কোনো পাতা কিন্তু তুলবে না, আগে টেস্ট করে নেবে, আগে দেখে নেবে, ইউটিউবে সার্চ করে নেবে একবার, তোমাদের হাতে মোবাইল সবার আছে। তো এই গুলুঞ্চ ইমিউনিটি বাড়ানোর সব থেকে, বিশেষ করে মেয়েদের বলবো যে তাদের রক্তাল্পতার সমস্যা বিশেষ করে হয়, মান্থলি ব্লাড যাওয়ার জন্য। আমি হিমোগ্লোবিনের জন্য আসছি, পরের ইয়েতে আসছি কী করে বাড়ানো যায়। তো এই পরিমাণ মতো নিয়ে আজ 10 বছর থেকে এটা আমরা ব্যবহার করছি। সামনে আমরা দেখেছি যে সাংঘাতিক করোনা গেছে এবং বারবার প্রচার করেছে যে গুলুঞ্চ খাওয়ার জন্য, বারবার প্রচার করেছে, এই গুলুঞ্চ খাওয়ার জন্য বারবার প্রচার করেছে। এই ছালটাকে সামান্য একটু ঘষে দিলে উঠে যায় এই ছালটাকে। এরপর একজনের জন্য এই পরিমাণ মতো প্রত্যেক দিন সকালে চিবিয়ে খাবে। ইমিউনিটি বাড়ানোর জন্য বেস্ট মেডিসিন, শারীরিক দুর্বলতা কমানোর বেস্ট মেডিসিন হচ্ছে আমাদের এই গুলুঞ্চ বা গিলোয়। আমাদের বাড়িতেই পাবে তুমি। তোমার যদি গ্রামে বাড়ি হয়, বিশেষ করে এখানে সবাই গ্রামেরই বাড়ি আশা করি, তো দেখবে তোমাদের কোনো মাচানে আছে কিংবা দেখবে কোনো গাছে উঠে আছে, নিম গুলুঞ্চ সব থেকে বেস্ট। এবং যার যার সুগার রোগ আছে তার বেস্ট মেডিসিন, সুগারেরও বেস্ট মেডিসিন হচ্ছে এই গিলোয় বা গুলুঞ্চ বা গুরবেল। নিম গুলুঞ্চ সব থেকে ভালো। গুলুঞ্চ যে গাছে উঠবে সেই গাছের গুণকেও টেনে নেবে, এই জন্য নিম গাছের গুলুঞ্চ সব থেকে আমাদের ভালো, নিম গাছের গুলুঞ্চ। এবার চলো, এই পাতাটা দেখো তো, সবাই চেনো কিনা? পাথরকুচি পাতা সবাই চেনো? আচ্ছা, এর কি গুণ জানো?
ঈশ্বর কেমন আশ্চর্যজনকভাবে সৃষ্টি করেছে দেখো। এই যে খাঁজগুলো দেখছো এখান থেকেই গাছ হয়, তোমরা অনেকেই জানো। এইটা যদি তুমি বইয়ের ভিতরে ভরে রাখো এই খাঁজ থেকেই গাছ হয়ে যাবে। এটা যদি মাটিতে ফেলিয়ে দাও দেখবে বর্ষাতেই গাছ হয়ে যাচ্ছে এখান থেকে। এর সব থেকে বড় কাজ হলো আমাদের শরীরে যে কোনো জায়গায় পাথরি কমাতে সাহায্য করে। পাথর যেটাকে বলে, গল ব্লাডারের স্টোন হোক, যে কোনো জায়গায় যদি স্টোন হোক, স্টোন কমাতে অব্যর্থ ওষুধ হচ্ছে এই পাথরকুচি পাতা। কিভাবে খাবো, কখন খাবো? আচ্ছা গুলুঞ্চটা বলে দিলাম যে এই পরিমাণ সকালে খালি পেটে। আমি এখন যে ওষুধগুলো দেখাচ্ছি বা যে পাতা বা যেগুলো বলছি সব কিন্তু সকালবেলায় খালি পেটে। আয়ুর্বেদিক কিন্তু সব সকালবেলায় খালি পেটে আমরা খাবো। তো চলো, এই দুটোর মতো পাতা বা এত বড় যদি পাতা হয় তাহলে দুটো, আর ছোটো যদি পাতা হয় তাহলে 2 থেকে 3টে মতো নিয়ে ভালো করে থেঁতলে এখান থেকে রস বের করে একটু টক টক ভাব হবে, সামান্য একটু টক টক ভাব আছে। যদি খাও এমনিতে কাঁচা চিবিয়েও খেতে পারো, চিবিয়েও খাওয়া যায়। তো এইটা যে কোনো জায়গায় যদি স্টোন হয়, গলব্লাডারে স্টোন হোক, কিডনিতে স্টোন হোক, যে কোনো জায়গায় যদি স্টোন হয়, যদি প্রথম অবস্থায় ধরা পড়ে, যদি ছোট থাকে সাইজ, যদি স্টোন, অ্যাকচুয়ালি স্টোন কিসের জন্য হয় আমাদের শরীরের মধ্যে? কোলেস্ট্রল ডিপোজিট হয়ে স্টোন তৈরি হয়। আবার দেখতে অনেকটা ওই বেলুনের মতো হয়, যাদের সাইজ অনেকটা বেড়ে যায়। তো যারা যারা নিয়মিত খাবার খাচ্ছ না, যারা যারা এই যে কলেজ আসছো, দেখা যাচ্ছে যে সেই 4টের সময় বাড়ি গিয়ে খাও কিংবা 5টার সময় বাড়ি গিয়ে খাও, সকালে বেরিয়ে যাও, টিউশন পড়ো, জল ঠিক মতো খাও না। সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করবো যে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে রাখো। যদি তুমি খাইতে সময় না পাও, হাতের কাছে অন্তত চিড়ে ভাজা রাখো, বাড়িতে চিড়ে ভেজে নাও, বাজার থেকে চিড়ে কিনে নিয়ে ভেজে নাও, অন্তত টিফিন করে ভরে রাখো। যখন খিদে লাগবে, দেখবে 2-1 সময় বিকট খিদে লাগে, তুমি সেটাকে অ্যাভয়েড করো এবং সেইটাই অ্যাভয়েড করতে করতে একদিন এমন অবস্থায় আসে যে তোমার আর খিদে লাগছে না। বডি কিন্তু চায় খাবার, কিন্তু যখন দেখে তুমি আর তাকে দিচ্ছ না, তখন সে তোমার কাছে আর কোনো দাবি করে না। যেমন আমি আমার বাবার কাছে হয়তো মোবাইল চাইছি, দিচ্ছে না, কিছুদিন পর আমি চাওয়াটাকে ছেড়ে দেবো। ঠিক বডিরও একই ফাংশন, তোমার কাছে খাবার চাইছে, প্রচণ্ড খিদে লেগেছে তোমার, তুমি কিছু খাচ্ছ না, এটাই কন্টিনিউ চলতে থাকলে দেখা যাবে একদিন বডি তোমার খাবার চাওয়ার প্রসেসিংটা বন্ধ করে দিয়েছে। তখন ডাক্তারখানায় যেতে হবে যে আমার খিদে লাগে না, একদিন তো লেগেছিল, তুমি শোনোনি, যে জন্য এই সমস্যাটা হয়েছে। তো যাকে বলবো যে চিড়ে ভাজা সঙ্গে রাখো, সামান্য কিছু হালকা আহার সঙ্গে রাখো, খালি পেটে কেউ থাকবে না। যদি তোমার হাতে কাছে কিছু না থাকে, জল পান করে নাও, একদম খালি পেটে কেউ থাকবে না। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, একদম খালি পেটে কেউ থাকবে না। তো এইটার নাম পাথরকুচি বা পাথর চাট্টা হিন্দিতে বলা হয়, এইটা খাওয়ার কথা বলা হলো। তো চলো, এরপর আমি তোমাদের যাদের পেটের খুব সমস্যা, আমাদের গ্রামে যারা বাস করি, তাদের এই সমস্যা মেটানোর বহু মেডিসিন আছে। যেমন বেল গাছ আছে, বেল হচ্ছে পেটের পক্ষে অমৃত তুল্য বেল। আমি তোমাদের দেখো বেলের ছাল আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো এখন বেল ধরছে কিন্তু গাছে, যদি কেউ খোঁজ খবর রাখো, প্রকৃতির দিকে একটু নজর রাখো। এই বেলের এটা চোকা, বেলটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, বেলের চোকাটাকে আমি সঙ্গে রেখেছি এবং বেলটা দিয়ে আমি মোরব্বা বানিয়েছি এবং এই চোকাটাকে আমি রোদে শুকিয়ে ভরে রেখে দিয়েছি। এবং তুমি সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন এটা পান করো, পেটের কোনো সমস্যা হবে। বাড়ির কাছে এত সুন্দর মেডিসিন আছে, আমরা চলে যাচ্ছি দোকানে গিয়ে মেডিসিন খাওয়ার জন্য। তো যাদের যাদের বেল আছে, গ্রামে বেল আছে, বাড়িতে বেল আছে, অবশ্যই ব্যবহার করো। এটা বেলের আমি তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি, নাহলে মুখে বললে হয়তো তুমি বিশ্বাস করতে না। আমি বেলটা দিয়ে মোরব্বা বানিয়েছি আর এই চোকাগুলো রেখে দিয়েছি। এটা দিয়ে গ্যাস, অম্বল, বদহজম যার যার হচ্ছে, জল ঠিক ঠিক টাইমে খাও, খাবার ঠিক ঠিক টাইমে ওঠো, সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। যেটা তুমি রাত্রি 12টার সময় 2টোর সময় শুচ্ছিলে, সেটা এই দিকে তাড়াতাড়ি উঠে পড়ো। অর্থাৎ তুমি 5টার সময় উঠে যাও বা 6টার সময় উঠে যাও, ওই দিকে তাড়াতাড়ি শোও, সেই ব্যাপারটা সেই একই। আর দেখবে যা সকালটা খারাপ যায়, সারা দিনটা খারাপ যায়। এরপর তোমাদের জন্য আর একটা মেডিসিন আমি তোমাদের দেখাচ্ছি, যে দেখো এইটা আমি তোমাদের জন্য ত্রিফলা নিয়ে এসেছি। আচ্ছা ত্রিফলা কেউ নাম শুনেছ? ত্রিফলা, আচ্ছা এইটার নাম দেখো হরিতকি, সবাই চেনো তো, পুজোর জন্য এমনিতেই লাগে হরিতকি। এই ফলটার নাম হচ্ছে বহেরা, আর এটা হচ্ছে আমলকি কুচি করা। আমি এখন কাঁচা আমলকি পেলাম না,
এই জন্য আমার কাছে কুচি করা আমলকি ছিল। আমলকি সব থেকে ভালো পেটের জন্য। এই 3 থেকে একসঙ্গে বলা হয় ত্রিফলা, সংস্কৃতে বলা হয় ত্রয়ানাং ফলানাং সমাহার, সমাধিভূতকে ত্রিফলা, 3টি ফলের সমাহার। তো কিভাবে খাবো, কখন খাবো? বারবারই প্রথমেই বলেছি যে খালি পেটে খেতে হবে। তো এগুলোকে কুচি করে নাও, ভালো করে সিলে ভেঙে নাও, দিয়ে 2-3 কুচি হরিতকি, 2-3 কুচি বহেরা, 2-3 কুচি আমলকি রাত্রেবেলায় ভিজিয়ে দাও। সকালবেলায় ভেজানো জলটাকে বাড়ির এবার যজন খাবে সেই পরিমাণ মতো দিয়ে পান করো। যার যার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, অর্থাৎ পায়খানা ঠিকঠাক হয় না, তার জন্য অব্যক্ত ওষুধ হচ্ছে বাত, পিত্ত, কফ মেটানোর সব থেকে ভালো। আরও একটা কথা বলি, আমাদের এই শরীর হচ্ছে বাত, পিত্ত, কফ দিয়ে নির্মাণ করা। বাত মানে হচ্ছে বায়ু, পিত্ত মানে হচ্ছে রক্ত, আর কফ মানে হচ্ছে শ্লেষ্মা। কি করে দেখো, তোমার শরীরে কোনো জায়গায় যন্ত্রণা হচ্ছে বা বেদনা করছে, জেনে যাবে তোমার বাতের সমস্যা হচ্ছে। তোমার বাতের সমস্যা বেশিরভাগ আমাদের শরীরে কোমর থেকে নিচের দিকে হয়, আর শীতকালে এবং সন্ধ্যার পরে দেখবে বাতের ব্যথা বেশি হয়। দেখবে বাড়িতে যদি মা, বাবা, দিদা, দাদু থাকে, তাহলে দেখবে যন্ত্রণাটা সন্ধ্যার পর বেশি হচ্ছে। তো বাত, পিত্ত, পিত্ত মানে আমাদের এই গলা থেকে কোমর পর্যন্ত যত সমস্যা হয়, গ্যাস, অম্বল, চোঁয়া চোঁয়া, ঢেকুর ওঠা, নানা রকম সমস্যা, সবই পিত্তের সমস্যা। আর শ্লেষ্মা, হাঁচি, কাশি যা হচ্ছে কফের সমস্যা। এই 3 থেকে ব্যালেন্স করার দায়িত্ব হচ্ছে এই ত্রিফলা। তুমি যদি বাত, পিত্ত আর কফ এই 3 থেকে ব্যালেন্স রাখতে পারো, তোমার সারা জীবন কোনো রোগ হবে না। তাহলে কী করে রোগ আমার না হবে, কী করে আমাকে কি করতে হবে? সকাল সকাল উঠে জল পান করতে হবে, সকাল সকাল উঠে ত্রিফলার জল পান করতে হবে। রাত্রি তাড়াতাড়ি একটু শুয়ে পড়বে, সকাল তাড়াতাড়ি একটু ওঠার অভ্যাস করবে। তো চলো, এটা ছিল ত্রিফলা। আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, কারণ জানি তোমাদেরকেও বাড়ি যেতে হবে অনেকটা দূর। আমি অনেকগুলো জিনিস এনেছিলাম আজকে দেখানোর জন্য। চলো আর একটা জিনিস আমি দেখাচ্ছি, কারণ এই জিনিসগুলো না দেখালে তোমরা বুঝতে পারবে না যে আমাদের হাতের কাছে কত মেডিসিন আছে। দেখো, এখন যেটা আমি নিয়ে এসেছি আমার বাড়িতে রেডিমেড তৈরি করা অর্জুন গাছের ছাল। সবাই শুনতে পাচ্ছ কি বললাম? জানি অনেকে ভালো লাগছে না। আমি আবার তোমাদের কাছে প্রথমে কিন্তু অনুরোধ করেছিলাম যে আজকের মতো কথাগুলো একটু শুনে নাও। তোমার কাজে না লাগলেও হয়তো তোমার পাশের বাড়ির কারো কাজে লাগবে, তোমার কাজে না লাগলেও হয়তো তোমার দিদার কাজে লাগবে, তোমার কাজে না লাগলেও তোমার মামার কাজে লাগবে। এটা আমার বাড়ির তৈরি একদম নিজের হাতে। এটা হচ্ছে অর্জুন গাছের ছাল। কি হয় অর্জুন গাছের ছালে? দেখো, আমাদের বডিতে একটা মূল্যবান পার্টস আছে যাকে হার্ট বলা হয়। সবার আছে? সবার আছে তো হার্ট? এমন কেউ আছে যে হার্ট নেই, অথচ ঘুরে বেড়াচ্ছ? ঈশ্বর এটাকে এমন জায়গায় রেখেছে, এমন প্রোটেকশনের মধ্যে রেখেছে, কোনোদিন হার্টে আঘাত লাগার আগে তোমার বডি একদম শেষ হয়েছে। প্রথমে তো আমাদের কঙ্কালের একদম স্তর তৈরি করা আছে, তারপর চামড়া স্তর তৈরি করা আছে তার ভিতরে, এবং এই অঙ্গটাকে নিয়ে সব থেকে বেশি গান হয়েছে তোমার হিদ মাজারে রাত। চোখ দিয়েও গান হয়েছে, তবে আমাদের এইটা দিয়ে সব থেকে বেশি গান হয়েছে। এই হার্টের সব থেকে ভালো ওষুধ হচ্ছে অর্জুন গাছের ছাল। হার্ট যদি ব্লক হয়ে যায়, তাকে যদি ডাক্তার অপারেশন করে, 2 ধরনের অপারেশন হয়। একটা হচ্ছে বাইপাস সার্জারি, আর একটা হচ্ছে এনজিওপ্লাস্টি বলা হয়। হার্টের যে করা হয় ডাক্তারি ভাষায়। বাইপাস সার্জারিটা হচ্ছে যে হার্টে যদি কোলেস্ট্রল জমে যায়, যে জায়গা দিয়ে হার্টে রক্ত যায় সেটা যদি কোলেস্ট্রল জমে গিয়ে বন্ধ হয়ে যায়, তখন হার্ট অ্যাটাক হয়। এখন দেখো, বাইপাস সার্জারি মানে আমার যদি সিউড়ি ঢোকার মেন রাস্তাটা ব্লক হয়ে যায়, তাহলে বাইপাসের রাস্তা আছে, আছে না নেই বাইপাসের রাস্তা? ঠিক আমাদের বডিও যখন মেন জায়গাটা ব্লক হয়ে যায়, মেন যে জায়গা দিয়ে রক্ত যায় সেটা ব্লক হয়ে যায়, তখন ডাক্তার বাইপাসের রাস্তা বানায়, সেখানে আবার রক্ত যাবার, একে বাইপাস সার্জারি বলা হয়। আর একটা হয় এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টিটা কি? যে রাস্তায় রক্ত যাচ্ছে সেটা যদি জমে যায়, যেমন গ্রামে যারা বাস করো, যা দেখবে নালাতে যদি জল জমে যায়, ঘাসে যদি জমে যায়, সেই জায়গাটাকে আবার ছাড়িয়ে দিতে হয়, তবে জল যায়। ঠিক একই রকমভাবে আমাদের বডির ভিতরে যদি কোলেস্ট্রল জমে যায়, তাহলে সেই জায়গায় স্প্রিং দিয়ে দেওয়া হয়। ডট পেনের যে স্প্রিং থাকে সেই স্প্রিং, একে এনজিওপ্লাস্টি বলা হয়। কিন্তু যদি তোমার শরীরে কোলেস্ট্রল উৎপন্ন হওয়ার প্রবণতা থেকেই যায়, তাহলে তুমি বাইপাস সার্জারি করো আর এনজিওপ্লাস্টি করো, তোমার কিন্তু রোগের প্রকল্প থেকেই যায়। সুতরাং
অর্জুন গাছের ছাল তোমরা সকালবেলায় ভালো করে সিদ্ধ করে নিয়ে, এটাকে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে পান করার কথা বলা হচ্ছে। তাহলে এটা আমাদের শরীরে আমাদের কোলেস্ট্রলকে কমায়, সব কিছু কমায়। তো এগুলো আমাদের বাড়িতে। তো দেখো, যাদের যাদের কোলেস্ট্রল মোটা হয়ে যাচ্ছে তার জন্য বাড়িতে আমাদের খুব ভালো ভালো ওষুধ আছে। সবার বাড়িতে আদা আছে, কার কার বাড়িতে নেই আদা? সবার বাড়িতে আদা আছে। এই আদা হচ্ছে আমাদের খুব ভালো ওষুধ। কিসের জন্য? কোলেস্ট্রল কমানোর জন্য। এই হার্টের ওষুধ বানানোর জন্য খুব ভালো কাজে লাগে। কী কী? অর্জুন গাছের ছাল, তার সঙ্গে দালচিনি বা দারুচিনি, তার সঙ্গে আদা, এই তিনটে জিনিস নিয়ে ভালো করে ফুটিয়ে নাও। তারপর আমাদের এটা হার্টের কাজ করে। দেখো হার্ট, আচ্ছা হার্ট কি কাজ করে? কে বলবে হার্ট আমাদের শরীরে কি কাজ করে? আচ্ছা, এটা কতবার সার্কুলেট করে? মিনিটে 72, তার মানে ঘন্টায় 4320 বার, তার মানে পার ডে 1,03,680 বার। ভালো করে ভেবে দেখো, এই হার্ট, তোমার ভিতরের যে হার্টটা আছে, এ মিনিটে 72 বার পাম্প করছে, 72 বার তোমাকে ভালো রাখার জন্য। কিন্তু তুমি তো ওর ভালো চাও না, তোমাকে ভালো রাখার জন্য 72 বার পাম্প করছে। গোটা শরীরে রক্ত ছড়িয়ে দিচ্ছে, অক্সিজেনযুক্ত রক্ত ছড়িয়ে দিচ্ছে। যদি মিনিটে 72 বার হয়, তাহলে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে কতবার হয় বললাম? 4320। মনে কি করে রাখবে? পেছন থেকে চলো, 2 3 4, আগে শূন্য বসিয়ে দাও। বুঝতে পারলে না? পারলে না? মনে রাখার সিস্টেম বলে দিলাম, মাইন্ডে কি করে মনে রাখবে? 4320 মানে 4320। এবার পেছন থেকে চলো, 2 3 4, পরপর সাজিয়ে দাও। চলো, এটা সারাদিনে 1,03,680 বার পাম্প করে। বোঝো কতটা কাজ করে ঈশ্বর, কি জিনিস আমাদের শরীরের মধ্যে দিয়েছে। একে ভালো রাখার জন্য সব থেকে ভালো ওষুধ কি বললাম? অর্জুন গাছের ছাল। এখন তুমি খাবে কি না তোমার ব্যাপার, কিন্তু তুমি ইউটিউব সার্চ করো, আর যা সার্চ করো এর বাইরে তুমি যেতে পারবে না। ডাক্তারখানায় যাবে, ডাক্তার তোমাকে বিভিন্নভাবে ফাঁসাবে, বিভিন্নভাবে সমস্যাক্রান্ত করবে। সেই জন্য বললাম সময় থাকতে ব্যবস্থা করো। শরীরের আর একটা সব থেকে বড় অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক। আচ্ছা, কিডনির কি কাজ একটু কে বলবে? কিডনি কি করে আমাদের শরীরে? হায় রে হায়, একজন মাত্র বলবে বৃষ্টি, বাকি আর কেউ বলতে পারলো না যে বৃক্ক আমাদের কি কাজ করে। সেই জন্য বললাম না, শিক্ষা আমরা একটা পড়েছিলাম, ক্লাস 7-এ ছিল, তো সেখানে পড়েছিলাম বিদ্যাকে আমরা বহন করিয়াই চলিলাম, বাহন করিতে পারিলাম। আমরা পড়েছিলাম, ক্লাস 7-এ পড়েছিলাম, আমার মনে আছে। তো বিদ্যাকে আমরা এখনো পিঠে করে ঘাড়ে করে বহন করেই চললাম। সে আমাকে বহন করতে পারে সেই ব্যবস্থা আমি করলাম না। তো চলো, বৃক্ক বা কিডনি আমাদের কি কাজ করে? ছাঁকনির কাজ করে। বৃক্কের মধ্যে নেফ্রন আছে যে আমাদের ছাঁকনির কাজ করে। কি করে ছাঁকনির কাজ করে? রক্তটাকে ছেঁকে যেটা বজ্র পদার্থ সেটা প্রস্রাবের মধ্যে দিয়ে বের করে দেয়। যে জন্য যার যার প্রস্রাবের সমস্যা, যার বাড়িতে কারো প্রস্রাবের সমস্যা হচ্ছে, জেনে যাবে তোমার কিডনির সমস্যা হয়েছে। কি করে? কিডনি ছাঁকনির কাজ করে। এবং ভালো করে দেখো, ডায়ালিসিস কথাটা শুনেছো? কি বলো তো ডায়ালিসিস অ্যাকচুয়ালি? ডায়ালিসিস কথাটা শুনেছো? আচ্ছা, কি ডায়ালিসিস মানে কি? চলো, তোমাদেরকে আর বিব্রত করবো না, আমি বলে দিই। ডায়ালিসিস মানে যেটা কিডনি করছিল সেটা মেশিনের দ্বারা যখন করা হচ্ছে। যার যার দেখবে কিডনির সমস্যা হয়েছে, ভালো করে দেখবে ডায়ালিসিস করানো হয়। ডায়ালিসিস রুগী বেশি দিন বাঁচে না, খুব তাড়াতাড়ি পঞ্চত্তম গত হয়ে যায়। অর্থাৎ ইহ জগতের লীলা সাঙ্গ করে ওই জগতের দিকে রওনা দেয়। ঈশ্বর কি কি মূল্যবান মূল্যবান পার্টস আমাদের শরীরে দিয়েছে একবার ভেবে দেখো। কিডনি দিয়েছে, ফুসফুস দিয়েছে, হার্ট দিয়েছে, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, অগ্নাশয়, গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমরা কেউ জানিই না আমাদের শরীরের মধ্যে এই পার্টস আছে, কি তার কাজ, কিভাবে তাদেরকে ভালো রাখবো। তো চলো,
সেই জন্য আমি বলছি যে কিডনির সব থেকে ভালো ওষুধ হচ্ছে আমাদের বাড়িতেই কুর্তি কলাই। কার কার বাড়িতে আছে কুর্তি কলাই? চেনো? বেটে খাওয়া হয়, গ্রামের ছেলেরা অবশ্যই জানবে, যাদের এমনকি অনেকে জমিতে হয়। কুলত, কুলত ডাল বলা হয় একে হিন্দিতে, কুলত ডাল। এবং গোখরুটা আমি আনতে পারিনি, গোখরু আর কুলত কলাই এই দুটো হচ্ছে কিডনির সব থেকে বড় মেডিসিন বা ভালো ওষুধ। কী করে খাবো? এটাকে সন্ধ্যাবেলায় ভিজিয়ে দাও, 100 গ্রাম পরিমাণ কুর্তি কলাই আর 100 গ্রাম পর্যন্ত গোখরু, এটাকে ভালো করে ভিজিয়ে নাও। ভিজিয়ে নিয়ে সকালবেলায় উঠে সেটাকে ভালো করে ফুটিয়ে যখন সেটা একটু অর্ধেক হয়ে যাবে, সেটা দিনে 3 বার পান করো। যার যার কিডনির সমস্যায় ভুগছো, যার যার কিডনির ক্রেটিনিন লেভেল আমাদের থাকা দরকার 2.5, যার যার এর বেশি হয়ে গেছে তার খুবই ভয়ঙ্কর বিপদ। আমাদের কিডনির ক্রেটিনিন লেভেল 2 থেকে 2.5 থাকা দরকার, তার বেশি হয়ে গেলে এই সমস্যা হয়। তো চলো, আর সমস্যা আমি আর বেশি সময় তোমাদের কাছে নেবো না, 3:05 হয়েছে। আমি আর 10 মিনিট সময় তোমাদের কাছে চেয়ে নিচ্ছি। তো কেন? আমি শেষে প্রশ্ন উত্তর পর্ব রেখেছিলাম। তো আজকে আমি যে রোগগুলোর কথা বললাম সেটা হচ্ছে স্পন্ডেলাইসিসের সমস্যা, কার্ডিক্যাল স্পন্ডেলাইসিস, লাম্বার স্পন্ডেলাইসিস 2 ধরনের বললাম। আমি সুগারের কথা বললাম, আমি থাইরয়েডের কথা বললাম, আমি কোমরের সমস্যার কথা বললাম। তো একদিনে এত দিলে তোমাদেরও ভালো লাগবে না, তোমরাও নিতে পারবে না। তো চলো, আমি স্যারের কাছে রিকোয়েস্ট করবো যদি আর কোনো দিন আমাকে সময় দেয় তাহলে বাকিগুলো আমি আর একটু বেশি সময় নিয়ে শেষ করতে পারবো। তো কার কার সমস্যা আছে প্রশ্ন? কার কার এনিওয়ান? চুল ঝরে যাচ্ছে, কানের বেদনা হচ্ছে, নাকের বেদনা হচ্ছে, কার কার সমস্যা? এনিওয়ান? দেখছি প্রশ্ন নেবো, মাইকটা একটু নিয়ে বলবে। কার কার সমস্যা হচ্ছে বলো? সাউন্ড আসছে? সাউন্ড হ্যালো, 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 আচ্ছা একজনকে বলো, এই বাকিরা কিন্তু বলবে না। আমার একটু রিকোয়েস্ট, কারণ সমস্যার কথা বলছি, তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করছি, যার যা সমস্যা বলো। আমি যদি না জানি তাহলে আমি জেনে এসে তোমাদেরকে বলবো, কারণ আমি সব জেনে আসি। বলো কি নাম একটুখানি বলবে? প্রিয়াঙ্কা কোন সেমিস্টার? ফার্স্ট সেমিস্টার। প্রিয়াঙ্কা বলো কি সমস্যা? চুল ঝরে যাচ্ছে। আচ্ছা, প্রিয়াঙ্কার সঙ্গে একমত কে আছে? হাত তোলো, তাহলে একসঙ্গে উঠতে হবে। শুধু প্রিয়াঙ্কার সমস্যা নয় এটা, অনেকের লজ্জায় বলতে পারছি না কি করে বলবো। প্রিয়াঙ্কা বসে যাও। তো চলো, বেশিরভাগই হাত চুলের দিকে উঠেছে। এখন মুশকিলটা কি আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করছি। এখন চুল ঝরে গেলে তোমাদের যে সমস্যা হয়, চুলে লাগাতে শুরু করলে অনেক কিছু। এখন দেখো, গাছের পাতা ঝরে যাচ্ছে, আমি প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। গাছের পাতা ঝরে যাচ্ছে, তাহলে পাতাতে ওষুধ দেওয়া দরকার না গাছের গোড়ায় ওষুধ দেওয়া দরকার? মেনে নিচ্ছ সবাই? তোমরা কি করছো? পাতাতে ওষুধ লাগাচ্ছ। এখন দেখো, পেটের সমস্যার জন্য চুল ঝরে যায়, মনে থাকবে। পেটের সমস্যা, তোমার যদি গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, তোমার যদি নানা রকম পেটের সমস্যায় ভুগো, কনস্টিপেশন, কোলাইটিস, আচ্ছা 2 দিন পায়খানা হয় না এমন কে আছে? আচ্ছা চলো, যার যার পেটের সমস্যা আছে জেনে রাখো, চুল ঝরবে তাহলে আমাকে চুল ঝরা বন্ধ করতে গেলে কি করতে হবে? পেটের সমস্যা মেটাতে হবে। তাহলে আমাকে পেটের সমস্যা মেটাতে গেলে কি করতে হবে? অ্যালোভেরা খেতে হবে। সকালে তাড়াতাড়ি উঠতে হবে।
তুমি রাত 2টো পর্যন্ত জাগছো, সকাল 9টার সময় উঠছো, সকালবেলা ভুল, দুপুর 9টার সময় উঠছো। ভালো করে ভেবে দেখো, এইদিকে তুমি 3 ঘন্টা টেনে নিয়ে এসো, ওইদিকে 3 ঘন্টা নিয়ে যাও। তুমি রাত 10টার সময় শুয়ে পড়ো, এইদিকে 6টার সময় ওঠো। বডির যে ক্লক সেটাকে ঠিক করে নাও। তাহলে অ্যালোভেরা মোক্ষম ওষুধ আমাদের পেটের রোগ ভালো করার জন্য, পেটের সমস্যা মেটানোর জন্য আমি কতগুলো ব্যায়াম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একবার এই ব্যায়ামগুলো প্রিয়াঙ্কা যদি দেখতে পাও বা বাকি সবার জন্যই দরকার, একবার দেখে নাও পেটের সমস্যার জন্য কোন কোন ব্যায়ামগুলো আমাদের করতে হবে, একবার দেখে নাও একটু। দেখো এখন যে আসনটা আমি দেখাচ্ছি এর নাম হচ্ছে পবন মুক্তাসন। এখন যে আসনটা আমি দেখাচ্ছি তার নাম হচ্ছে পবন মুক্তাসন। এটা হচ্ছে পেটে, পবন মানে হচ্ছে বায়ু, মুক্ত মানে হচ্ছে বের করে দেয়, রিলিজ করে দেয়। তুমি যদি এইভাবেই নড়াতে থাকো, যা প্রচন্ড গ্যাস হয় পেটে, তাকে অবশ্যই বলবো এই পশ্চারটা করার জন্য। এর নাম হচ্ছে পবন মুক্তাসন। এরপর চলে যাও নৌকাসন। এই আসনটার নাম হচ্ছে নৌকাসন, এই আসনটার নাম নৌকাসন। এরপর উত্তান পাদাসন, আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, উত্তান পাদাসন। এরপর স্কন্ধরাসন, যার যার গ্যাস আছে, যার যার গ্যাসের সমস্যা আছে এইগুলো, সুতরাং যার যার চুল ধরে যাওয়া বা এই জাতীয় সমস্যা হচ্ছে, অ্যালোভেরা সব থেকে ভালো মেডিসিন চুল ধরে যাওয়ার জন্য, চুল বাড়ার জন্য সব থেকে ভালো ওষুধ। এটা খাও এবং চুলের গোড়ায় ম্যাসেজ করো। কৃত্রিম মেডিসিন নিয়ে আসবে না, তাতে যে সমস্ত রাসায়নিক জিনিস ব্যবহার করা হচ্ছে, চুল উঠে যাবে তোমার প্রচুর, অল্প দিনে প্রচুর উঠে যাবে। সুতরাং গ্যাসের সমস্যা না মেটালে পেটের সমস্যা মিটবে না। নেক্সট কার কি সমস্যা আছে? কারোর কোনো সমস্যা যদি বলো আমাদের আর কোনো সমস্যা নেই, তাহলে আমি এখানে বন্ধ করবো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা তোমার পরিবারের কোনো সমস্যা থাকে, তোমার বাড়ির কারো কোনো সমস্যা থাকে, বলতে পারো, লজ্জার কোনো কারণ নেই। কারো কোনো সমস্যা নেই? আচ্ছা, আজ কি বলতে চাইছিলে জানো, বলো কি বলবে? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই তো আর? বলো বলো বলো। মাথা ধরা খুব ভালো, মানে আর কার কার সমস্যা আছে হাত তোলো। মাথা তো অনেকেরই থাকে, আমারই হয়। কি নাম তোমার বলো? সোমা, কোন সেমিস্টার? মাথা ধরা বা অনেক সময় দেখবা আধ কপালি, কার কার হয়? অর্ধেক কপাল সাংঘাতিক যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, মরে গেলাম বাবা রে মা রে করে ডাকতে হয়। মাথায় গামছা বাঁধা থেকে আরম্ভ করে ঘরে এমন কোনো জিনিস নেই আর বাঁধতে বাকি থাকে। তো সময় মতো এরকম অনেক সমস্যা আছে। তো চলো, মাথা ধরার জন্য সব থেকে যে ভালো একটা প্রাণায়াম তোমাকে বলবো, যে দেখো মাথা ধরা, এটা আমাদের পেটের বা গ্যাসের সমস্যার জন্য হতে পারে। আর একটা কারণ হচ্ছে তোমাদের ঠিকঠাক টাইমে না খাওয়া। এই যে ধরো এখন প্রচণ্ড খিদে লেগে আছে, খিদে লাগেনি এখন এরকম কে আছো? এখনো খিদে লাগেনি এমন কে আছো? কোনো খিদে লাগেনি সকাল থেকে? তাহলে এই এক সমস্যা, এই এক সমস্যা। খিদে না লাগা সেও এক সমস্যা। এই যে ধরো তোমার খিদে লেগে আছে, সকালবেলায় তুমি হয়তো টিউশন করেছো, তারপরে এখানে প্রোগ্রাম করবো করে বেরিয়েছো, দেখবো করে বেরিয়েছো, ধরো 3টে এই যে পেরিয়ে গেল, তোমার ধরো খাওয়া ঠিকঠাক টাইমে হলো না। এইটা যদি নিয়মিত রূপে চলতে থাকে, এই এক সমস্যা, মাথা ধরার সমস্যা। তো চলো, মাথা ধরার সমস্যার জন্য সব থেকে ভালো একটা ওষুধ বলে দিই। গাওয়ার ঘি আছে বাড়িতে? গরুর ঘি বাজারে কেনা কিন্তু হবে না, গাওয়া ঘি। সন্ধ্যাবেলায় গিয়ে শুয়ে পড়বে, 2 ফোঁটা নাকে, এই বাঁ নাকে এবং ডান নাকে ছিদ্রতে নেবে। অনেকেরই ঘিয়ের গন্ধ সহ্য হয় না, তো যার যার ঘিয়ের গন্ধ সহ্য হয় তার থেকে বলবো যে 2 ফোঁটা নেবে। তুমি দেখবে 1 সপ্তাহের মধ্যে তোমার মাথা বেদনা কমে যাচ্ছে, 1 সপ্তাহের মধ্যে। এবং দেখো আজকে আমি প্রাণায়াম দেখানোর সময় পেলাম না, বসো বসো। ঘি হচ্ছে সব থেকে ভালো একটা মেডিসিন।
যা আমাদের এই বেদনা বা হাত কপালি বলো বা পুরো মাথায় বেদনা করা বলো কমাতে সাহায্য করে। এই জন্য আয়ুর্বেদ শাস্ত্রে শিরোধারার কথা বলা হয়েছে। যাক, সে বিষয়ে আমি তোমাদের যাবো না, সেগুলো শেখাতে হবে বা স্টে করতে হবে। তো তোমরা ঘি তোমরা লাগাও। আর একটা যেটা করবে, অনুলোম বিলোম সবাই দেখে নাও। আমি প্রাণায়াম দেখানোর সময় পেলাম না। যাদের যাদের গ্যাসের সমস্যা আছে বা নানা রকম সমস্যা আছে, পেটের এই স্টোক দিয়ে নিঃশ্বাসকে বের করে দেওয়া এবং না, এটা বসে করতে হয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সবাই স্টোক দিয়ে। এটা যদি বুঝতে না পারো তাহলে জানবেন না, নাকের ডগায় মাছি ঢুকে গেলে যেমন ফস করে বের করে দিতে হয়, ঠিক সেই ধরনের কন্ডিশন, বের করে দেওয়া এবং নেওয়া, এটা চলতে থাকবে। এবং যার যার মাথা ধরা পেটের সমস্যা ভুগছো, সে কপালভাতি। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, অনুলোম বিলোম। প্রথমে তোমাদের বাঁ নাক দিয়ে শুরু হবে, নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া। আমি হাতটা বোঝার জন্য দেখাচ্ছি, তোমরা হাত তুলবে না। নেওয়া ছাড়া, ছেড়ে আবার সেই নাক দিকেই নেওয়া ছাড়া। তো আশা করবো তোমাদের যাদের যাদের মাথায় বেদনা আছে, খাবার ঠিকঠাক টাইমে খাবে, সকালে ঠিকঠাক টাইমে উঠবে, আর এই ঘি এবং অনুলোম বিলোম এর দ্বারা তোমরা যন্ত্রণা কমাতে পারো মাথা। আর নেক্সট কারোর প্রশ্ন আছে, নইলে শেষ করবো এখানে। বলে শ্বাসকষ্ট হচ্ছে, আস্থামা, আস্থামা মানে প্রচন্ড অস্বস্তি হয় শ্বাস প্রশ্বাস। আর কারোর এই সমস্যা? বলো, কি নাম বলো? শ্যামলী বলো। তোমার নামটা কি? কোন সেমিস্টার তোমার? শ্যামলী কোন সেমিস্টার? বসো বসো। দেখো, শ্বাস প্রশ্বাস শ্লেষটা তোমার সর্দি কাশি প্রচন্ড হয়, মাঝে মাঝে হয়, মায়ের হয়, মানে মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়। যদি এই শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, অর্থাৎ দেখা যায় যে শ্বাস নিতে গিয়ে প্রচণ্ড অস্বস্তি ভাব হচ্ছে শ্বাস নিতে গিয়ে, তো আমি তোমাদেরকে বলবো যে এই প্রাণায়ামগুলো যেগুলো দেখালাম, প্রাণায়ামগুলো বসে বসে করবে। আমি তোমাদের কপালভাতি দেখালাম, অনুলোম বিলোম দেখালাম, আর একটা দেখাচ্ছি। দেখো, তোমাদের নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া, নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া, এটাকে উজ্জায়ী প্রাণায়াম বলা হয়। এটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। আর যার থাইরয়েডের সমস্যা আছে তার জন্য উজ্জায়ী প্রাণায়াম, গলাটাকে টাইট করে হাওয়াটাকে নেওয়া, এটা হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম, লম্বা করে নেওয়া, লম্বা করে ছাড়া। তোমার মাকে বলবে এই প্রাণায়াম, 5টা প্রাণায়াম একটু ধীরে ধীরে করবে, 1 সপ্তাহ করো, তাহলে দেখো তুমি রেজাল্ট পাবে। খাওয়া দাওয়াটা ঠিকঠাক টাইমে করতে বলবে। এবং মারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে সকাল 10টা 12টা পর্যন্ত খায়, সকালবেলা খায় না, খাওয়া দাওয়া উপাসটা চেয়ে গেছে। নেক্সট, আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, এই তোমার কি নাম বলবেন? সুহানা। আজকে আর একটা প্রোগ্রাম আছে, সুতরাং ছেড়ে দিচ্ছি। আমি স্যারকে অনুরোধ করবো যদি আর কোনো দিন একটা সুযোগ আমাদেরকে দেন। না, আমাদের ডিটেলসে বলছো। হ্যাঁ, তো তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তো আমার সঙ্গে একটা মন্ত্র তোমরা একটুখানি উচ্চারণ করবে সবাই, ঠিক আছে? সবার হ্যালো। আজকে সবাই মিলে আমরা একটা মন্ত্র উচ্চারণ করবো এবং মন্ত্র দিয়ে আস্তে আস্তে এর সমাপ্তি অনুষ্ঠান টানবো। আমরা আশা রাখবো সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। আমরা সবাই সবার ভালো কামনা করবো। সবাই একসাথে বলবে, আসতো মা সদ্গময়া, সবাই তো বলার জন্য বলছি তো, তমসো মা জ্যোতির্গময়া, মৃত্যুর্মা অমৃতঙ্গময়া, আবির্ময়ধি, सर्वेषां मङ्गलं भूयात्, सर्वे सन्तु निरामयाः, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति
আমরা যেন সবাই সবার ভালো চাই, সবার মঙ্গল হোক, কেউ যেন অসুস্থ না হয়। তো চলো স্যার কিছু তোমাদের জন্য বলবেন। সবাই একটু বলবে। তো প্রথমত বলি যে অনুষ্ঠানটা কেমন লাগছে বলো। এরকম অনুষ্ঠান কি আমরা আবার চাই? সত্যি? তার মানে আজকে একদম হাউসফুল, মানে এত ছাত্রছাত্রী আমরা কিন্তু কোনো প্রোগ্রামে কিন্তু আমরা দেখিনি। এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে মানুষ মণ্ডল যেভাবে এই যোগ ব্যায়াম সম্পর্কে তার ইতিহাস, তার একদম প্র্যাকটিক্যাল ভাবে তিনি করছেন এবং তার সাথে সাথে তার যে উপকারিতা খুব সুন্দর করে বুঝিয়েছেন। আরো আমাদের অনুষ্ঠানটা যদি আগে থেকে শুরু করতাম তাহলে আরো ভালো হতো আমাদের, কিন্তু সেটা আমাদের ব্যর্থতা, অনেক কারণে আমরা একটু পিছিয়ে গেছি। যাই হোক, এরপরে কিন্তু আমরা এই অনুষ্ঠান করবো, এই ধরনের অনুষ্ঠান এনএসএস থেকে হবে। এখন তোমরা আশা করে বুঝতে পারছো যে আমাদের এনএসএস ইউনিট 1 এবং 2 আমরা কি কি ধরনের কাজ করি। যারা প্রথম সেমিস্টারের ছাত্র রয়েছে তোমরা, আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে, এনএসএস ইউনিটের সাথে থাকবে। এটা শুধু এনএসএস ইউনিটের সাথে থেকেই যে কাজটা করতে হবে এরকম কিন্তু বিষয় নয়। তোমরা মাথায় রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ওনারা কিন্তু এনএসএস করে কিন্তু সমাজে এই যে বিধবা বিবাহ প্রথা প্রচলন করেছিলেন বা সমমরণ প্রথাকে রদ করেছিলেন রাজা রামমোহন রায়। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ যে চালু করলেন সমাজে, তারা কি এনএসএস করতেন? অর্থাৎ এনএসএস করেই আমাকে সমাজের জন্য ভালো কাজ করতে হবে এরকম কোনো বিষয় নয়। মন খুলে সমাজের জন্য কাজ করো। আর একটা জিনিস মাথায় রাখবে, সমাজের জন্য কাজ করা মানে তোমার নিজের জন্য সেই কাজটি করা। আজকে মানুষ স্যার তোমাদের খুব সুন্দর বললেন, তোমরা যে সমস্ত কসমেটিক্স গুলো, বিশেষ করে আমি কসমেটিক্স বলি না, আমি বলি সাদা পাউডার। সাদা পাউডার মেখে সবাই বেরিয়ে পড়ো, আর বৃষ্টি আসলে পরে ছাতা ধরো। কেন? যদি আমার পাউডারটা যদি বৃষ্টি জলে ভিজে যায় তাহলে তোমার আসল চেহারাটা বেরিয়ে পড়বে। সুতরাং আর্টিফিশিয়াল কোনো রকম মেডিসিন আমরা ব্যবহার করব না। আমরা চাইবো এই যে মানুষ স্যার আমাদের একদম অ্যালোভেরা গাছ সহ নিয়ে চলে এসছেন আমাদের সামনে, এখন দেখিয়ে দিলেন। অর্থাৎ বাইরে নয়, মানে সারফেস স্ট্রাকচার নয়, ডিপ স্ট্রাকচার, অর্থাৎ ভিতর থেকে আমাদের পরিষ্কার হতে হবে। এই জায়গাটাকে আমাদের মাথায় রাখতে হবে। আর বিশেষ করে এনএসএস ডে, এই দিনটিকে স্মরণে রেখে আমাদের এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে, বিশেষ করে ছাত্র সংসদের কথা বলবো আমি। ছাত্র সংসদ প্রথম থেকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, না হলে এত বড় অনুষ্ঠান আমাদের পক্ষে করা সম্ভব ছিল না। এবং আমাদের এই মানুষ মণ্ডল, তারপর অতীশচন্দ্র গল্লা, ওকে আমি ভাইয়ের মতো দেখি দুজনকেই, তাদের সাথে অনেক আগে থেকে আমার পরিচয়, আমরা আবার তাদেরকে নিয়ে আসবো। এবং আমাদের ক্যামেরায় যিনি রয়েছেন দেবজিৎ দাস, খুব সুন্দরভাবে তিনি কিন্তু একটা ব্যায়াম দেখিয়েছেন। সেই ব্যায়ামটা কি দেখিয়েছিলেন? বাহ, থ্যাংক ইউ। তো এই যে ব্যায়ামগুলো আজকে হয়তো সময়ের জন্য আমরা সব দেখাতে পারলাম না। তোমরা চেষ্টা করবে ইউটিউবে গিয়ে, আচ্ছা ইউটিউবের নামটা কি আছে? গীতা দর্শন সার্চ করলে পরে বেরিয়ে পড়বে। সেখান থেকে তোমরা দেখো, ভিডিওগুলো দেখে মেডিসিন ছাড়া চলার চেষ্টা করো। এবং আমরা চাই আমাদের জীবন সুন্দর হয়ে উঠুক এবং ভবিষ্যতে যেন আমরা অন্ধকার থেকে, একটু আগে যে শ্লোকটা মানুষ স্যার করছিলেন, অন্ধকার থেকে যেন আমরা আলোর দিকে যেতে পারি। এবং আজকে আমি ধন্যবাদ জানাবো আমার এনএসএস এর স্বেচ্ছাসেবক সহ অন্যান্য ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাবো। আমাদের একজন স্যার রয়েছেন আমাদের, যিনি সংস্কৃতেরই স্যার, দেবপ্রিয় মণ্ডল, যিনি আমাদের সঞ্চালনা করছিলেন অনুষ্ঠান এত সুন্দর করে। তার জন্য একটা জোরদার হাততালি হবে। এবং সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো।
আমরা আশা করছি এই ধরনের অনুষ্ঠান আবার করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করা হলো।